ক্যালকাটা ইউনিভার্সিটির ইতিহাসে সাহা ইকুয়েশন হচ্ছে সবচেয়ে বড় সায়েন্টিফিক ডিসকভারি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে বসে করা। এই এইটা আমি কেন অন্তত আমাদের রায়চৌধুরী রায়চৌধুরী ইকুয়েশন ক্যালকাটা ইউনিভার্সিটিতে বসে করা নয়। আচ্ছা রমন এটা তো বলছে। প্রথমে নাম হচ্ছে রমন এফেক্ট, রমনটা আইসি। ক্যালকাটা ইউনিভার্সিটি প্রপারে বসে করা সবচেয়ে বড় কাজ হচ্ছে সাহা ইকুয়েশন। মেঘনাথ স্যার ছোটবেলায় একটা জিনিস রমাশা লিখেছেন, জাস্ট পড়ছি। হ্যাঁ, বালক মেঘনাথের আরেকটি চরিত্রগত বৈশিষ্ট্য ছিল কোনো কিছু তার মনোমতো না হলে মায়ের আঁচল ধরে সুদীর্ঘকাল তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা। কিভাবে? অবশ্যই কান্নার মাধ্যমে। এই জন্য সম্ভবত তাকে অনেক সময় কান্দুইন না মানে কান্দুনি বলে ডাকা হতো। খুব ভোরে উঠে বই নিয়ে পড়তে বসা ছিল তার নিত্যদিনের অভ্যেস। যদি কোনোদিন ঘুম ভাঙতে দেরি হতো তাহলে আর উপায় থাকতো না, মায়ের আঁচল ধরে কাঁদতে বসতেন, আবাগির বেটি আমার উঠাইয়া দিস নাই কেন। আমি পড়ুম কখন। এমন প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এরকম ভাবে মানুষ হয়েছে। আমাদের দেশের যে বড় বৈজ্ঞানিক আমরা যাদের, তারা কেউ এরকম ভাবে হয়নি। তাদের অনেক সুযোগ সুবিধা পেয়েই তারা হয়েছে, কেউ বেশি কেউ কম, কিন্তু মেঘনাথ সাহার মতো স্ট্রাগল বোধহয় কাউকে করতে হয়নি। মানে শুধু ফিনান্সিয়াল স্ট্রাগল নয়, মানে ওনাকে জাতপাতের সমস্যা সারা জীবন, সে গল্পগুলো আমি বেশি তুলে ধরতে চাইছিলাম না, কিন্তু আমরা সেটা জানি যে ওনার যে, আমরা তো জানি যে হিন্দু হস্টেলে যেমন ওনাকে তো বারান্দায় খেতে হতো, কারণ অনেকে ওনাকে সাথে খাবে না এক জায়গায়। মেঘনাথ সাহার এটা একটা খুব টিপিক্যাল ছবি, এবং উনি ওনার এখান থেকে ডেট দেখা যাচ্ছে 1800 থেকে 1956, মানে উনি 62 বছর বেঁচে ছিলেন। সেটা এখন সত্যেন বোস অবশ্য 80 বছর বেঁচে ছিলেন। তাই অনেক সময় বলে মেঘনাথ সাহা বেশি বয়স পাননি। তবে এই ব্যাপারে আমি একটা, তো এবারে কথা হচ্ছে যে তখনকার দিনে 1951 সালের যে সেন্সাস, তাতে ভারতবর্ষের যেটা গড় আয়ু বলা হয় আর কি, মানে অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি, সেটা কিন্তু ছিল 41 বছর। তাই সে তুলনায় কিন্তু দীর্ঘায়ু ছিলেন তখনকার দিনের হিসেবে। আজকে সেটা 70-এ পৌঁছেছে। আজকে কেউ যদি 62-তে মারা যায় আমরা বলবো অকালে মারা গেছে। আমার নিজেরই 62 হতে বেশি দেরি নেই, কিন্তু যাই হোক, আমরা তাহলে কিন্তু ওনার মৃত্যু দিয়ে শুরু করা উচিত না, ওনার জন্ম দিয়ে শুরু করি। এখন এটা একটা গুগল ম্যাপ থেকে নেওয়া, সেটা ওনার প্রথম জীবনের। ওনার জন্ম হচ্ছে শেওড়াতলি গ্রামে। শেওড়াতলি ওচপাড়াগাই বলা যেতে পারে। সেটা হচ্ছে এখন যে ঢাকা থেকে উত্তর পশ্চিম দিকে গেলে শেওড়াতলি গ্রাম। এখান থেকে আসলে ব্রহ্মপুত্র নদী খুব কাছে। তো যাই হোক, শেওড়াতলি গ্রামে ওনার জন্ম। সেখানে ওনার বাবার তো বোধহয় মুদির দোকান ছিল, এবং ওনার অনেক ছেলে পুলে, তখনকার দিনে সবারই হতো, বোধহয় উনি 5 নম্বর ছেলে বোধহয়, তাই না? মেঘনাথ সাহা বোধহয় 5ম ছেলে। এবং ওর বাবা কিন্তু একেবারে অশিক্ষিত লোক ছিলেন না, উনি কিন্তু পড়াশোনাও করতেন, এবং যেহেতু মেঘনাথ বধ কাব্য পড়েছিলেন, সেই জন্য উনি ছেলের নাম নাকি, আমি গল্পটা পড়েছি, কতটা সত্যি মিথ্যে জানি না, কিন্তু মেঘনাথ সাহা যখন জন্মেছে সেদিন নাকি খুব ঝড় বৃষ্টি বাদল হচ্ছিল, সেই জন্যে বারবার করে বাজ পড়ছিল বলে উনি ছেলের নাম রেখেছিলেন মেঘনাথ। সত্যি মিথ্যে জানি না। যাই হোক, শেওড়াতলিতে তো পড়াশোনার বেশি সুযোগ নেই, তাই মেঘনাথ সাহা যখন ওই প্রথম প্রাইমারি স্কুল পাশ করে, তখন ওদের অবস্থাও খুব ভালো ছিল না। শ্রীরুতা, একটা কথা, মানে মেঘনাথ সাহা কিন্তু ছোটবেলায় নাম ছিল মেঘনাথ থ দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার নামটা উনি নিজে পরে নিজের নামটা পাল্টেছিলেন। এটার আবার ওনার ঠাকুমার প্রিয় ছিল বলে, ঠাকুমা ডাকতেন বলে, এটা আপনার লেখাই পড়েছি গৌতম স্যার। হ্যাঁ না, সে তো মেঘনাথ সাহা মানে বাবা রেখেছেন মেঘনাথ থ, মেঘনাথ বধ পরে নিজে পাল্টেছিলেন এটা। আমি একটা জায়গায় আবার পড়েছি যে ওনার বাবাই ওনাকে মেঘনাথ নামটা রাখতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুমার ইচ্ছে সেটাকে মেঘনাথ করা হয়, কারণ ওনার মা বলেন যে মেঘনাথ তো রাক্ষস ছিল। এরকম একটা গল্প আমি পড়েছি। এখন এগুলো নিয়ে হয়তো
না এইটা হচ্ছে মানে যেমন ওনার যে ছেলের বউ আর কি, হ্যাঁ রমা সাহা, উনি লিখেছিলেন এইটা আর কি, যেটা আমি বললাম আর কি, যে হুম, বাবা বাবা মার নাম মেঘনাথই হয়েছে, ঠিক আছে, কারণ কারণ নামই না, আগে ছিল নাথ নয়তো লাল, এরকম ছিল আর কি। যাই হোক, ঠিক আছে, ওই ব্যাপারটা একই দাঁড়াচ্ছে আর কি। হ্যাঁ, ঝড় বৃষ্টি কথাটা ওখানে আছে, ওই রমা সাহার হ্যাঁ লেখায় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি যেটা মানে সত্যি বললাম তো এই তখন হ্যাঁ, সেই কতটা সবই পুরনো। হ্যাঁ সে নিয়ে বেশি ভাবারও দরকার নেই এখন। এই বাড়িটাতে এখন কেউ থাকে না, এটা থাকার অবস্থা নেই। দেখা যাচ্ছে একটু ওই টিনের বেড়া দিয়ে তৈরি করা বাড়ি। আর এটার পাশে এই বাড়িটাতে এখন যেহেতু লোকে আর মানে এটা রাখা আছে ওনার জন্মস্থান বলে লোকে দেখতেও যায়, কিন্তু ওখানে ওনার আত্মীয় স্বজন এখনো থাকে। মানে যেমন এখন ওইখানে যিনি থাকেন তার ওনার নাম প্রলয় সাহা, ওনার তোলাই ছবি, পোস্ট করা ছবিটা। এবং ওনার ঠিক কি হয় আমি জানি না, তবে ওনার তো অনেক ভাই বোন ছিল, তাদের কারোরই বংশধর হবে। কিন্তু একটা এখন ওখানে ওরা সুন্দর পাকা বাড়ি করে থাকেন পাশে, কিন্তু ওই পুরনো ঘরটা এখনো রয়েছে। যাই হোক, যেটা ঘটনা সেটা হচ্ছে যে উনি বোধহয় ক্লাস 5 না ক্লাস 6 অব্দি পড়ার পরে ওনার বাবা বলেছিলেন আর পড়তে হবে না, এবার দোকান দেখো। আর ওর দাদা, সে বোধহয় ম্যাট্রিক অব্দি পড়েছিলেন। ওনার দাদার নামটা বোধহয় ভুলে গেছি। জয়নাথ। জয়নাথ 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 আবার এটা পাশ করতে পারেনি, ম্যাট্রিক পাস করেননি। ম্যাট্রিক পাশ করতে পারেনি। তারপর চটকলে চাকরি করত, এবং চটকলে বোধহয় 20 টাকা মাইনে ছিল। কিন্তু সে দাদা ভাই মেধাবী ছাত্র বলে সে দাদা তখন বলে ঠিক আছে ওর একটা ব্যবস্থা করছি বলে বলে আমি 5 টাকা দেবো আমার মাইনে থেকে, মানে সেটা কিন্তু মাইনের 1/4। এবং তারপরে শিমুলিয়া গ্রামে, সেখানে একজন উকিল ছিলেন। ওখানে বোধহয় কোনো ছোট কোর্ট ছিল, সেখানে একজন উকিল ছিলেন, তার নাম বোধহয় হচ্ছে আনন্দ আনন্দ অনন্ত 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 কুমার দাস, তাই না? অনন্ত কুমার দাস। কিন্তু উকিল কি, তিনি তো শুনেছিলাম বোধহয় ছিলেন, বোধহয় ডাক্তার ছিলেন বোধহয়। না বোধহয় আমার ধারণা যাই হোক, সে ডাক্তার বা উকিল, মোট কথা উনি উনি আশ্রয় দেন মেঘনাথ সাহাকে। হ্যাঁ, হ্যাঁ। এবং ওখানে একটা স্কুল ছিল, সেই স্কুল থেকে উনি পাশ করেন। এবং এই অনন্ত বাবুর বাড়িতে মেঘনাথ সাহা ছিলেন এবং বলেছিলেন ঠিক আছে তুই থাকবি খাবি, একটু এটা ওটা 5 মাসের কাজ করে দিবি, একটু গরুর দেখাশোনা করবি। এবং মেঘনাথ সাহার তখন যেটা মানে তখন সেটাই উনি মেঘনাথ সাহা আর কি স্বর্গ হাতে পায়, নাহলে তো পড়াশোনাই বন্ধ হয়ে যেত। তাই সে গরুর দেখাশোনা করতো, এটা ওটা 5-4 মাস খাটতো। আরেকটা কন্ডিশন ছিল, সেটা তখনকার দিনের ভারতের পরিপ্রেক্ষিতে বলাই উচিত, যে নিজের থালা বাসি নিজেই ধুতে হবে, নিজেকে মেজে নিতে হবে। নিজেকে দিতে হবে, কারণ ও তো জাতে ছোট জাত। অনন্ত এইটা কি জাতের জন্য না তখনকার দিনে এটা সাধারণ ইয়ে ছিল মানে? হ্যাঁ, যাই হোক, দেখো অনির্বাণ, আজ অব্দি যারা বাড়িতে যখন কাজের লোক রাখে তাদের বাসন কিন্তু বলে নিজেই ধুয়ে নিতে, না তাদের বাসন কি বাড়ির লোকে ধুয়ে দেয়? না না সেটা কাজের লোক, মানে মেঘনাথ সাহা যদি তা না হয় ব্রাহ্মণ হতো তাহলেও বোধহয় একই হতো। না সে বলা শক্ত। না তবে হয়তো। একটা কথা, কাজ টাজ না তখন সবাইকেই করতে হতো। মানে ওনার হ্যাঁ। মেয়ে চিত্রা রায় লিখেছিলেন যে আলাদা করে কিছু কাজ করতাম না, সব বাড়িতেই যেমন ছেলেমেয়েরা থাকলে কাজ হ্যাঁ, করতে হতো, হ্যাঁ, সবাইকেই বাড়ি কিছু করতে হতো, সেই রকমই আর কি। হ্যাঁ, আমি সেটা পরেই বলছি, মানে এটা যে মেঘনাথ সাহা নিচু জাত বলে সেটা হয়তো একটু আমি জানি না, সেটা বলা উচিত কিনা। মানে এটা অনেক জায়গায় লেখা হয়, এখন না সত্যি ঠিক তখন আছে। ভেবে উনি বলেছিলেন জানি না, কারণ এই জাতের ব্যাপারটা তো মেঘনাথ স্যার একটা খুব সেন্সিটিভ ইস্যু হ্যাঁ, ছিলেন। সেটা ঠিক এটা আছে। বড় কথা। তাই হয়তো যেটা স্বাভাবিক সেটাই ওনার কাছে অস্বাভাবিক লেগেছে, সেটাও। না, ওই ব্যাপারটা খুবই সেন্সিটিভ ছিলেন পরবর্তীকালে। যাই হোক, তারপর উনি তো খুব ভালো রেজাল্ট করে বোধহয় বেরোন, বোধহয় 3rd হন না বোধহয় ম্যাট্রিকে। ম্যাট্রিক বোধহয় থার্ড, মানে হ্যাঁ, পূর্ব বোধহয়- বাংলার ফার্স্ট, সব মিলিয়ে থার্ড, এরকম একটা কিছু। না বোধহয় পূর্ববঙ্গের ফিজিক্স সায়েন্সে ফার্স্ট আর সব মিলিয়ে 3rd, এরকম কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ, মানে ম্যাথমেটিক্সে পশ্চিমবঙ্গে- স্কলারশিপ পেয়েছিলেন। না, তখন তো পশ্চিমবাংলায় বাংলা তো- পুরো ছিল। না পশ্চিমবাংলায় তো কম্পিটিশন ছিল, পশ্চিমবাংলা হলে তো সত্যেন বোস ছিল। না, সত্যেন্দ্র ছিল ফিফথ হয়েছিল। আচ্ছা, ম্যাট্রিকে ফিফথ, একটা অঙ্ক ভুল করেছিলেন। যাই হোক, যারা ফার্স্ট সেকেন্ড ছিল তাদের নাম তো শোনা যায় না, কিন্তু যাই হোক। পেয়েছেন তিনি, মারা গেলেন তারপরেই।
আচ্ছা, তারপরে উনি ভর্তি হন ঢাকা কলেজ স্কুলে। আচ্ছা, ঢাকা কলেজ স্কুল, আচ্ছা আমি এই ম্যাপটা এবার আমি সরিয়ে দেব। ঢাকা কলেজ স্কুল এবং পরে উনি পড়েন কিশোরীলাল জুবিলি স্কুলে। এই দুটোই ঢাকার ওই যেখানে বুড়িগঙ্গা, এখানে ম্যাপটাতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এই বুড়িগঙ্গা নদীর ধারেই। এবং এটা হচ্ছে পুরনো ঢাকা, এখন খুবই ঘিঞ্জি। আমি 2019 সালে এই জায়গাগুলো সব ঘুরে এসেছি, অসম্ভব ঘিঞ্জি, এবং ওখানে গাড়ি ইত্যাদি চলেই না রাস্তা দিয়ে। তো পরের ছবিটা হচ্ছে গভর্নমেন্ট কলেজিয়েট স্কুল, সেটা এখন, এই বাড়িটাও এখন আর নেই, এই বাড়ি ভেঙে নতুন বাড়ি হয়েছে। একটা এই পুরনো গাড়ি বারান্দাওয়ালা বাড়ি। এবং গভর্নমেন্ট কলেজিয়েট স্কুলে উনি পড়তেন, পড়েছিলেন বোধহয় ক্লাস 8 অব্দি, না গৌতম? 2005-এই তো 1905-এই তো ওকে ঢাকা থেকে স্কুল থেকে বার করে 1905-এ, মানে ওনাকে রাস্ট্রিকেট 7 বোধহয় 7 কি 8 1905-এ বার করে দেওয়া হয়েছিল। আর 1909-এ পাস করেছিলেন, ম্যাট্রিক পাস করেছিলেন। তো সেই গল্পটাও আমি একটু বলি। তো 1905 তো বঙ্গভঙ্গের সাল, তখন পূর্ববঙ্গ আলাদা করে একটা, পূর্ববঙ্গ আর আসাম আলাদা করে জুড়ে একটা নতুন প্রভিন্স তৈরি করা হয়, এবং তার নতুন গভর্নর হন যিনি, ওনার নাম হচ্ছে স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার। এবং এই ব্যামফিল্ড ফুলার, তখন কথা হলো যে উনি নতুন গভর্নর, উনি আসবেন গভর্নমেন্ট কলেজ দেখতে বা গভর্নমেন্ট কলেজের স্কুল দেখতে। স্কুলে যেরকম হয় ইন্সপেক্টর বা কোনো, সব ছাত্রদের বলা হয়েছে যে তোরা সেজেগুজে আসবে। অথচ তখন যেহেতু তখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিরাট আন্দোলন হচ্ছে, তখন ঢাকাতে তখন সবাই একটা বড় করে বলা হয় যে, অনেকেই বলে যে আমরা ওনার ভিজিট বয়কট করব, কেউ যাবে না, উনি একাই আসবেন, একাই যাবেন। এবং বহু ছাত্র তারা আসে না যেদিন উনি আসেন। মেঘনাদ সাহা কিন্তু এসেছিলেন, কিন্তু আমি এই গল্পটা আবার একটু এদিক ওদিক নানান ভার্সন রয়েছে। হ্যাঁ, যেটা আমি বলছি যে আমার মনে হয়েছে বেশি সম্ভব, সেটা মেঘনাদ সাহা কিন্তু এসেছিলেন, কিন্তু উনি খালি পায়ে এসেছিলেন, কারণ উনি খালি পায়ে আসতেন, ওনার জুতো ছিল না। তখনকার দিনে খালি পাটা খুব একটা ব্যাপার ছিল না, কিন্তু উনি খালি পায়ে এসেছিলেন। তখন ওনার নাকি, ওনার যে মাস্টার, উনি বলছে এটা কি করেছিস, সাহেব আসবে, তুই খালি পায়ে কি করছিস, তুই বাড়ি যা। তখন উনি বাড়ি চলে যান। এবং পরে দেখা যারা বয়কট করেছে সেই তাদের নামের মধ্যে নামও আছে, এবং এদের রাস্ট্রিকেট করা হয়। এবং যেহেতু উনি ভালো রেজাল্ট করার ফলে উনি 4 টাকা মাসে 4 টাকার একটা স্কলারশিপ পেতেন গভর্নমেন্ট থেকে, সেই স্কলারশিপও কেটে যায়। হ্যাঁ, তো আমি একটা জায়গায় পড়েছিলাম যে মেঘনাদ সাহা তখন মাসে ও 4 টাকা পেতেন গভর্নমেন্টের থেকে, আর 5 টাকা দিত ওর দাদা যে পাটকলে কাজ করতো, সে ওকে 5 টাকা দিত, তাই নিয়ে 9 টাকা। আর একটা ব্যবসায়ী সমিতি ছিল, হ্যাঁ, ওই বৈশ্য সাহাদের 2 টাকা না কত যেন দিত আর কি, সাহাদের থেকে 2 টাকা। এই 11 টাকায় ওর মাসে চলতো। 11 টাকার মধ্যে 4 টাকা কেটে গেলে তো অবশ্যই অসুবিধা। কিন্তু তারপর নাকি আবার এই তখনই এই গভর্নমেন্ট ছেড়ে দেওয়ার পরে তখন উনি আবার ভর্তি হয়। এখানে বোধহয় ওই ডাক্তারবাবু বা উকিলবাবু, আমি ঠিক কি জানি না, যে যার বাড়িতে উনি থেকে হয়েছেন, ওনার সাহায্যেই উনি আবার এই কিশোরীলাল জুবিলি স্কুল, সেটার আমি আবার একটা পুরনো ছবি দেখাচ্ছি, সেটা হয়তো তোমরা একটু পরে দেখতে পাবে। এই কিশোরীলাল জুবিলি স্কুল, এইটাতে ভর্তি হয় গিয়ে। এবং সেখানে আবার একটা কোথা থেকে জানি উনি জোগাড় করে দিয়েছিলেন কিছু টাকা পয়সা, যাতে ওনার চলে সেটা। এবং এইখান থেকে বোধহয় উনি ইন্টারে যখন পাশ করেন, তখন বোধহয় উনি ফার্স্ট হন, তাই না গৌতম? ইন্টারে উনি না থার্ড হয়েছিলেন, ইন্টারে সত্যেন বোস ফার্স্ট হয়েছিলেন। আচ্ছা, আর তখন ততদিনে তো বোধহয় বাংলা জুড়েও গেছে, না? না, জোরেনি বোধহয়, তখনও আলাদাই ছিল। হ্যাঁ, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে ছিল, পরীক্ষা তো ক্যালকাটা ইউনিভার্সিটি নিত। হ্যাঁ, বাংলা তখন আলাদা, বাংলা তখনও আলাদা। এটা বোধহয় 1907-এ, তাই না? না, 1911 ইন্টার। 1905-এ তো, হ্যাঁ, তারপর উনি পাশ করেন 1909-তে। হ্যাঁ, 1909-তে পাশ করেন, ম্যাট্রিক 11 ইন্টার। 1911 ইন্টার, ঠিক ঠিক। আচ্ছা, সেটা তো হলো। তারপরে উনি চলে আসেন প্রেসিডেন্সি কলেজে। সেটা কিন্তু প্রেসিডেন্সি কলেজ বলে কেউ চিনতে পারবে না,
কারণ এই বাড়িটা এখন আর নেই। ছবিটা কি আমি বলছি, সে যে প্রথম তো হিন্দু কলেজ আর প্রেসিডেন্সি কলেজ একই বাড়িতে শুরু হয়। সেটা হচ্ছে এখন যেখানে হিন্দু স্কুল আর হিন্দু কলেজ একই বিল্ডিং এ শুরু হয়। খুব সুন্দর একটা নিউ ক্লাসিক্যাল বিল্ডিং, সেই হ্যাঁ ওই ছোট বড় থামলা। অপূর্ব সুন্দর বিল্ডিং, সেটা কলেজ স্কোয়ারের ধারে। সেখানে একটা ওরকম বাড়ি তৈরি করা হয় এবং সেই বাড়িতে স্কুল কলেজ দুটোই হতো, এক পাশে স্কুল এক পাশে কলেজ। পরে কলেজ সরে যায় রাস্তার উল্টো দিকে যেখানে এখন কলেজটা আছে। আর এই পুরোনো বাড়িটা পরে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল বলে এটা ভেঙে ফেলা হয়। তার জায়গায় এখন একটা হিন্দু স্কুলের যেটা বাড়ি, সেটা অবশ্য সুন্দর বাড়ি আর বলা যাচ্ছে না, না একটা বহুতল বাড়ি আছে সেই। এবং খাঁচার মতো দেখতে। হ্যাঁ সেই একটা ট্রানজিস্টর রেডিওর মতো দেখতে একটা বাড়ি সেটা রয়েছে। এবং তার সামনে তো কলেজ স্ট্রিটের সব আর তো এর কিছু দেখা যায় না, সব কলেজ স্ট্রিটের বিখ্যাত বইয়ের দোকান রয়েছে তার সামনে। আর তাছাড়া পাশে তো কলেজ স্কোয়ার, সেটাও এখন আর দেখা যায় না। যাই হোক, এখান থেকে প্রেসিডেন্সি কলেজে তখন ওরা বোধহয় পড়াশোনা করে ফিজিক্সে, তো না উনি ম্যাথমেটিক্সে পড়েছিলেন না, ম্যাথমেটিক্সে পড়েন। এবং আমরা সবাই জানি যে সত্যেন বোস ফার্স্ট হয়, উনি সেকেন্ড হন। এবং ওখানে ওনার শিক্ষকের এখানে আমি একটা স্লাইড দেখাতে চাই। তো ওনার বন্ধু বান্ধব এবং ওনার জীবনের মধ্যে যারা বড় ইনফ্লুয়েন্স, তার মধ্যে একটা দিকে বলি, অফকোর্স আমার মনে হয় ওনার জীবনের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স এদের সকলের জীবনেই ছিলেন জগদীশ চন্দ্র বসু এবং প্রফুল্ল রায়। তা জগদীশ বসুর অসাধারণ পড়াতেন এবং ওনার তখন বিরাট নামটা রেপুটেশন, কিন্তু উনি কিন্তু এত কাছের মানুষ ছিলেন না। মানে ওরা কেমন একটু, মানে উনি একটু দেবতার মতো পুজো করতেন এই ছাত্ররা। আর প্রফুল্লচন্দ্র রায় যেহেতু উনি ওদের সাথে অনেক কাছে ছিল, এবং পরে আমরা দেখি যে মেঘনাদ সাহার সাথে প্রফুল্ল রায়ের অনেক চিঠিপত্রের বিনিময়ও আছে আর কি, যেটাতে উনি জানতে চেয়েছেন তুই কি করছিস, কোথায় আছিস, কেমন করছিস এইসব, এবং উনিও লিখেছেন। জগদীশ চন্দ্র বসুর সাথে কিন্তু অতটা ওরকম কিছু ছিল না। অবশ্যই সত্যেন্দ্রনাথ বসু এবং শৈলেন ঘোষের সাথে ওনার খুব ভাব ছিল। কিন্তু আরেকটা জিনিস, আরেকটা দিক বলতে হবে এখন মেঘনাদ সাহার, সেটা হচ্ছে ওই যে গৌতম যেটা বললো যে ওই কিশোরীলাল কলেজে থাকার সময়, মানে তখন ওনার আলাপ হয় পুলিন বিহারী দাসের সাথে, যিনি ঢাকা অনুশীলন সমিতি শুরু করেন। এবং তখন থেকে দেশাত্মবোধ এবং দেশোদ্ধার এবং কিছুটা জঙ্গি পদ্ধতি, সেটা ওনার মধ্যে আসে। আচ্ছা, আরেকজন ওনার বন্ধু ছিল। পরবর্তীকালে স্যার আমরা দেখেছি যে মানে এই এমএন মানে মেঘনাদ সাহার সঙ্গে আমাদের এমএন রায় তারও একটা যোগাযোগ ছিল, এবং সেটা নিয়ে পরবর্তীকালে নাকি সায়েন্টিফিক ক্যারিয়ারও সমস্যায় পড়তে হয়। সেটা বোধহয় এই অনুশীলন সমিতিরই কানেকশন। সেই কানেকশন, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে উনি একটা ডরমিটরিতে থাকতেন কলকাতায়, 110 নম্বর কলেজ স্ট্রিট। হ্যাঁ, সেই ডরমিটরিতে কিন্তু রেগুলারলি যিনি যাতায়াত করতেন যে যতীন মুখোপাধ্যায়, যতীন কিন্তু ওখানে রেগুলার যাতায়াত করতেন। ওখানে এই সমস্ত আলোচনা হতো এবং মেঘনাদ সাহা ওটাতে যথেষ্ট ইনফ্লুয়েন্সড, সেটা একটা জিনিস থেকে বোঝা যায়। এবার এই পরের গল্পটাতে আসি, এটা আমি জানি না কতটা লোকে জানে যে তখন কিন্তু অনুশীলন সমিতির সাথে বেশ ভালোভাবেই জড়িয়েছিলেন মেঘনাদ সাহা। সত্যেন বসু কিন্তু চিরকালই ওদের সাপোর্টার, কিন্তু উনি সরেছিলেন, উনি কিন্তু সত্যিকারের পলিটিক্যাল অ্যাক্টিভিটি কোনোদিন করেননি। কিন্তু এবার একটা স্লাইড দেখাচ্ছি যে 1914 সালে 1915 সালে, তখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছে, তখন জার্মান কাইজার যিনি উইলহেম II, উনি তখন জার্মানির সাথে ইংল্যান্ডের যুদ্ধ হচ্ছে, তো তাই ওনা তখন ভাবলেন যে ইন্ডিয়াতে একটু যুদ্ধ বাঁধিয়ে দিলে ক্ষতি কি, ইন্ডিয়াতে ঝামেলা যতটা বাড়ানো যায় ইংরেজরা ততটা ওখানে জড়িয়ে পড়বে। সেই জন্য উনি প্রমিস করেছিলেন ইন্ডিয়াতে যে জঙ্গিরা আসে, এবং তখন প্রথম যে অনুশীলন সমিতি বা আরো দুটো একটা এরকম যুগান্তর বোধহয় এটাতে ইনভলভ ছিল না, কিন্তু আরো দু একটা ছিল পাঞ্জাবের দিকে, তাদের তখন আসেনি। কিন্তু যাই হোক, তাদের উনি ওই জন্য অস্ত্রশস্ত্র পাঠাবেন। তখন একটা নরওয়েজিয়ান জাহাজ করে উনি কিছু অস্ত্র পাঠান, তার নাম হচ্ছে SS হেনরি।
তো সেইটা এস এস হেনরি নাকি উড়িষ্যাতে ওই বালেশ্বরের দিকে আসবে, সেখান থেকে কিছু দু তিনটে বাক্স করে তাতে সব রাইফেল পিস্তল এসব আসবে। সেগুলো তোলার দায়িত্ব হলো দুজন, একটা হচ্ছে যদুগোপাল মুখোপাধ্যায়, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমরা জানি এবং অনুশীলন সচেতন, এবং মেঘনাদ শাহ। মেঘনাদ শাহ যে সত্যি করে এটা করেছেন এবং ওরা অ্যাকচুয়ালি সত্যি যায় উড়িষ্যা। কিন্তু যেটা ঘটে সেটা হচ্ছে এস এস হেনরি কলকাতা আসার আগে সে সাংহাইতে একবার দাঁড়ায়, এবং সাংহাই তখন ব্রিটিশ আর আমেরিকানরা দখল করে নিয়েছিল চীনেদের থেকে। ফলে এস এস হেনরি যখন আসে, যদিও জাহাজটা নরওয়েজিয়ান, কিন্তু ওরা এস এস হেনরিতে খানা তল্লাশি করে ওরা ওই অস্ত্রশস্ত্রগুলো পায় জার্মান, এবং সেগুলো কেড়ে নেয়। ফলে এস এস হেনরি আর ভারতে উড়িষ্যার কোস্টে আসেইনি, ওখান থেকে সোজা জার্মানি চলে যায়। জানতাম না। হ্যাঁ, এই গল্পটা নতুন বলেই আমি একটু বলছি। এবং মেঘনাদ সাহা যদুগোপাল মুখোপাধ্যায় ওখানে কিছুদিন থেকে তারপর যখন দেখে যে জাহাজ আর এলো না, তখন ওরা ফিরে আসেন। এই ঘটনাটা ঘটে বোধহয় মে জুন মাসে 1915 সালে। ঠিক তারপর হ্যাঁ সরি ঠিক এমএসসিটা পাস করছেন আর কি সেই সময়টা আর কি। ঠিক ওই সময়। হ্যাঁ, এবং তখন এমএসসি পাস করেছেন বা সবে হয়তো এমএসসি হয়ে গেছে পরীক্ষা দিয়ে, তখন উনি এই দেশোদ্ধারের কাজে নেমেছেন। এবং ওই সময় তখন তো ওনার বিশেষ রোজগারও ছিল না, ওই সাইকেলে করে ঘুরে ঘুরে টিউশনি করতেন। হ্যাঁ, আর সত্যেন বসু তাই, সত্যেন বসু টিউশনি করতেন। সত্যেন বসু তখন সত্যেন বসুর বিখ্যাত ছাত্র ছিল প্রমথেশ বড়ুয়া। তাই যাই হোক, তারপর আমরা জানি যে তারপর এবং এ প্রসঙ্গে স্যার একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যদুগোপাল মুখোপাধ্যায় কিন্তু পরবর্তীকালে এম এন রায়কে সান ফ্রান্সিসকো থেকে করেন, কানেক্ট করেন, এবং ওনারই ভরসায় উনি সান ফ্রান্সিসকো গিয়েছিলেন। তাই এদের সাথে কিন্তু আমি বলছি তো, মেঘনাদ সাহা খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন কিন্তু এই মুভমেন্টে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সেই জন্য ওনার চিন্তা ভাবনা কিন্তু বামপন্থী দিকটাতেই ছিল প্রথম থেকে, সবসময়। এইটা আমি শুনেছি। রঙ্গলাল ছিলেন না শাহস্তে, রঙ্গলালদা আমাকে বলেছিলেন যে উনি বোধহয় অজিত শাহর কাছে শুনেছেন। রঙ্গলাল হচ্ছেন অজিত শাহ মানে মেঘনাদ শাহর ছেলের ছাত্র আর কি। হ্যাঁ, অজিত শাহর কাছে বোধহয় আপনি শুনেছিলেন যে উনি নাকি বাঘাযতীনের কাছে গিয়েছিলেন, যে বাঘাযতীন ওকে সেই সময় বলেছিলেন 1915 ওই সব ঘটনার পরে, এটা আমি জানতাম না, বলেছেন যে না তোমার এইটা কাজ না, তুমি রিসার্চ করো গিয়ে সেই করে দেশের নাম করো। এটা আমি রঙ্গলাল দাকে শুনেছিলাম। এখন এটা কতটা আবার বলছি, এটা হতে পারে, কারণ এরপরে মেঘনাদ সাহা তখন তো তারপরেই তো চাকরিটা পেলেন ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং এরপরে সেপ্টেম্বর মাসে তখন আবার একটা জার্মান জাহাজ আসে, এবং সেখান থেকে অস্ত্রশস্ত্র নিতে বাঘাযতীন নিজে যান, এবং সেই ওখানে গিয়ে তো গোলাগুলি চলে, উনি মারা যান, এবং সেই জাহাজটাও ভারত পৌঁছতে পারে। রডা নাকি কি নামটা ভুলে গেছি, এটা রডা তো এখানকার কোম্পানিটার নাম বোধহয়। রডার অস্ত্র ছিল জাহাজটার নামটা বলে, কলকাতায় বন্দুকের কোম্পানি না। জাহাজটা পরের বার এসেছিল, সেটা বাঘাযতীন জীবনী দেখলে জানা যাবে, নামটা মনে করতে পারছি না। যাই হোক, সে তো অন্য গল্প। ওটা করে তো বাঘাযতীন মারাও গেলেন, এবং তারপর এত ধরপাকড় শুরু হলো, তখন মেঘনাদ সাহা উনি সরে গেলেন। কিন্তু তখন আর ওনার অ্যাক্টিভ আমরা এরকম বিপ্লবী কিছু করেছেন আমরা দেখি না। আচ্ছা, তারপরে তো উনি জয়েন করলেন সায়েন্স কলেজ। এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, সায়েন্স কলেজের সব প্রফেসরদের তখনকার ছবি। আমি ওপরে একটা আশু মুখার্জির ছবি রেখেছি, কারণ উনি এদের সবাইকে অ্যাপয়েন্ট করেন। এই ছবিতে অনেকে আছে যাদের আমি চিনতে পারছি না, হ্যাঁ, সেটা জানতে পারলে হয়তো ভালো হতো। তবে একদম মধ্যিখানে দেখতে পাচ্ছি মেঘনাদ সাহা, এবং তার পাশে সিভি রহমান, এক পাশে একদম মাদিকে আমরা দেখছি সত্যেন বোস, মেঘনাদ সাহার পাশে মোস্ট প্রবাবলি ওটা ডিএম বোস, এবং আরো বাকিদের। এই ছবিটা না বোধহয় মেঘনাদ সাহা যখন ইংল্যান্ডে গিয়েছিলেন তখন, মানে তার ঠিক আগে তোলা ছবি। হ্যাঁ, তার ঠিক আগে 1920 সালে তোলা। এবং আসলে কারা কারা এটা জানতে পারলে ভালো হতো, জানি। মেঘনাদ সাহার পাশে ডিএম বোস, একদিকে ডিএম বোস। হ্যাঁ, ডিএম বোস আর রামান দুদিকে। এবং উনি তখন মানে উনি যখন চলে যাবেন বলেই উনি মধ্যমণি, এটা বোধহয় ওনাকে একটা ফেয়ারওয়েল টাইপের দেওয়া হয়েছে। আচ্ছা, মেঘনাদ সাহার পিছনে যিনি, উনি কি জগদীশ বোস? না, জগদীশ বোসের এখানে অনেক বয়স বেশি না, কিন্তু মানে ওই কোটটা দেখলেই হবে না।
মিল আছে জগদীশ বসুর সাথে, কিন্তু এটা অবশ্যই জগদীশ বসু নয়। না, আহ, এটা তখন এটা আর মনে হচ্ছে তখন এটা সায়েন্স কলেজেরই একদম ডান দিকে বসে হচ্ছে যোগেশ মুখার্জি, খুব সম্ভবত, মুখটা দেখে অন্তত হ্যাঁ হ্যাঁ মনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ডান দিকে যোগেশ মুখার্জি, ঠিক ঠিক। একদম ডান দিকে যোগেশ মুখার্জি। ওই ছবি একটা আমরা পেয়েছি, জোগাড় করেছি। আচ্ছা, যোগেশ তোমরা মুখার্জি এটা হচ্ছে সায়েন্স কলেজের প্রথম ফিজিক্স টিচার। যোগেশ মুখার্জি আর পিএন ঘোষ হচ্ছেন প্রথম দুজন টিচার আর কি, সেই অর্থে যারা ক্লাস নিতে। পিএন ঘোষ হচ্ছে এই রমনের পাশে পিএন ঘোষ, জানিস শনিবার হ্যাঁ দেখ ভালো হ্যাঁ করে। হ্যাঁ, রমনা- রমনের রমনের পাশে ডিএম বোস না পিএম? না না, পিএন ঘোষ এর পাশে, ডিএম ঘোষ এর পাশে, দেখ তুই মেঘনাথ স্যার পাশে ডিএম ঘোষ। হ্যাঁ মানে পিএন রমনার ঘোষ হচ্ছে রমনার হ্যাঁ সত্যেন হ্যাঁ হ্যাঁ বসুর কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, মাঝে পিএন ঘোষ। যাই হোক, তোমরা এই হ্যাঁ। ছবিটাকে পরে পরে যদি নামগুলো বসাতে পারো খুব সুবিধা হয়, মানে এটা মানে ভালো হয়, কারণ এখানে অনেকেই আছে। ফর এক্সাম্পল ডিএম বোসের পাশে উনি কে? হ্যাঁ, এই এই যে চিনতে পারছি, এই মোটা মোটা বক্তা তো, চিনতে পারছি না ওনাকে। যাবে আমরা তখন টিচার ছিল, তখন আর যারা টিচার ছিল দু একজন নাম জানি, কিন্তু তাদের ছবি পাইনি। আচ্ছা, এবারে সায়েন্স কলেজে থেকে উনি কি বিজ্ঞান করেন সেটা গৌতম আর অনির্বাণের উপর আমি ছেড়ে দিচ্ছি। আমি শুধু দুটো আবার একটু ছবি দেখাচ্ছি। এইটা হচ্ছে, এটা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ওরা আমার মনে হয় যেটা প্রথম ইনফ্লুয়েন্সিয়াল পেপার, সেটা হচ্ছে মেঘনাথ সাহা সত্যেন বসে একসাথে লেখা, ওদের যেটাকে সাহা বোস ইকুয়েশন বলে, বোস সাহা ইকুয়েশন অফ স্টেট। একটা ইকুয়েশন অফ স্টেট আছে, এটা হচ্ছে ফিলোসফিক্যাল ম্যাগাজিনে ছাপে 1918 সালে। এটা বোধহয়, এবং তার আগে ওনার ওটা পেপার আছে ম্যাক্সওয়েল ইকুয়েশন ইত্যাদি সম্বন্ধে, ম্যাক্সওয়েল স্ট্রেস টেনসর নিয়ে বোধহয় প্রথম পেপার। হ্যাঁ ম্যাক্সওয়েল। হ্যাঁ। কিন্তু তারপরে এই যে এটা তারপরে ওনার আরেকটা বিখ্যাত বই বের হচ্ছে না 1920 সালে, ওরা দুজনে মিলে অনুবাদ করেন আইনস্টাইনের অরিজিনাল পেপার। এবং এখানে একটা মজার জিনিস হচ্ছে যে মেঘনাথ সাহা কিন্তু জার্মান শিখেছিলেন প্রথম, এমনি এমনি হয়তো শিখেছিলেন, ওনার শখ হয়েছিল শিখেছিলেন। না, ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল, জার্মান পেপার ছিল ইন্টারমিডিয়েটে। আচ্ছা, ওটা নিয়েছিলেন, উনি জার্মান জানতেন। আচ্ছা, আর সত্যেন বোস এই বইটা ট্রান্সলেট করার জন্য শিখেছিলেন, হয়তো সাহায্য নিয়ে শিখেছিলেন। হ্যাঁ, তখনকার দিনে একটা ব্যাপার ছিল যে অনেক ভাষা শেখাটা একটা চর্চা ছিল। হ্যাঁ, আজকে আমরা একটা ভাষা বলতেই বা একটা দুটো ভাষা বা তিনটে ভাষার ফর্মুলা, তার মধ্যে একটা ভাষা আমরা হেলাফেলা করে শিখি। কিন্তু তখনকার দিনে লোকে 4টে ভাষা, 5টা ভাষা, 10টা ভাষা, 19টা ভাষা এরকম বলাটা ওটা ওই যে কতগুলো জানতেন? হরিনাথ দে হরিনাথ 32টা ভাষা জানতেন, 34টা কটা যাবে, সেটা সাংঘাতিক নাম্বার। 34টা ভাষা জানতেন। এবং তৎকালীন যিনি ইংরেজ অধিকর্তা ছিলেন, বড়লাট গোছের কেউ, তিনি বলেছিলেন যে ভারতবর্ষে 2.5খানা পুরুষ মানুষ আছে, তার মধ্যে ওই একজন হচ্ছে হরিনাথ দে, মানে এতটা ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার। তার কথা আমরা জানি না এখন আর। যাই হোক, এই বইটা তো ওরা বার করে, এবং আমরা দেখছি উইথ হিস্টোরিক্যাল ইন্ট্রোডাকশন বাই পিসি মহালানবিশ। তার একটা মজার জিনিস হচ্ছে যে এটা তো তোমাদের ওই লেখা থেকে আমি শিখলাম যে 1918 সালেই মহালানবিশ জিআর পড়াচ্ছিলেন, জেনারেল রিলেটিভিটি পড়াতে শুরু করেছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তাই না? প্রায় সাথে সাথে একদম। তখনও এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন হয়নি, সেটা তো এডিংটনের। হ্যাঁ 1919, তার আগে তো প্রদর্শন হয়েছিল। তার আগে বেরিয়ে এসেছে। আর 1915 তো ফাইনাল, যে মানে লাস্ট, মানে মোটামুটি ফাইনাল, এটা ফর্মটা ছিল 1915। তার আগে শর্টস্টাইলের সলিউশন বেরিয়ে গেছে। হচ্ছে প্রথম ইংরেজি অনুবাদ আইনস্টাইনের পেপারগুলোর, কিন্তু এইটা প্রথম জার্মান বাদে যে কোনো অন্য ভাষায় প্রথম অনুবাদ। এক্স্যাক্টলি, প্রথম অনুবাদ। এবং আমি অবশ্য বইটা আমি যে খুঁটিয়ে পড়েছি বলবো না, কিন্তু আমি লোকের কাছে নালিশ শুনেছি যে বইটা নাকি ছাপার ভুলে ভর্তি। যাই হোক, তারপর আমরা ওর বিখ্যাত কাজটায় আসি, সেটা হচ্ছে এই ফেমাস পেপারটা 1920 সালে ফিলোসফিক্যাল ম্যাগাজিনে, আয়োনাইজেশন ইন দ্য সোলার ক্রোমোস্ফিয়ার। এটা নিয়ে পরে আবার তোমরা একটু বলো ডিটেলে। এবং সেখানেই আমরা জানি এই ফেমাস আয়োনাইজেশন ফর্মুলা, সেই লগ কে ইকুয়াল টু মুক্তমুখ, যেটা এখনো পড়ানো হয়, সেটা উনি বার করেন। আচ্ছা, এটা আমি এগিয়ে যাচ্ছি। এরপরে উনি যান ইংল্যান্ডে 1920 সালে, যার আগে ছবিটা দেখেছি। এখানে একটা লোকের কথা আমি নাম করব, তখনকার দিনে এরা সবাই গেছেন, শিশির মিত্র, উনি বিবি রায়, একটা প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ বলে একটা জিনিস পাওয়া যায়। এখন প্রেমচাঁদ রায়চাঁদ সম্বন্ধে আমি দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে, আমি তো বোম্বেতে থাকি, তাই এখানে উনি তো বোম্বে শেঠ ছিলেন।
প্রেমচাঁদ রায়চাঁদ এখানে ওনার অনেকগুলো কটন মিল ছিল। তখনকার দিনে বম্বের বড়লোকেরা প্রায় সবাই কটন মিল থেকেই পয়সা করে, টাটারাও তাই। এবং ওনার শিক্ষার প্রতি এবং দেশের প্রতি অনেকটা ইয়ে ছিল বলে উনি এই স্কলারশিপটা তৈরি করেন। বম্বে ইউনিভার্সিটিকেও দেন, ক্যালকাটা ইউনিভার্সিটিকেও দেন। এবং বম্বে ইউনিভার্সিটির আজকে যদি একটা বিখ্যাত জিনিস হচ্ছে বম্বে ইউনিভার্সিটির রাজাবাই মিনার, রাজাবাই টাওয়ার, যেটা একটা বড় ঘড়ি আছে। বম্বে ইউনিভার্সিটির ছবি দেখাতে হলে লোকে রাজাবাই টাওয়ারটা দেখে, যেটা লোক জানে না যে রাজাবাই ছিলেন প্রেমচাঁদ রায়চাঁদের মার নাম। এবং এটা তৈরি করার টাকাটা প্রেমচাঁদ রায়চাঁদই দেন। এবং সেটা আজকে বম্বের লোকের তো নাই, কিন্তু বেশিরভাগ লোকেরাই বলতে পারবে না রাজাবাই কে ছিলেন। তো সেই জন্য আমি একটু দেখাতে চাইলাম। এই প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ পেয়ে মেঘনাদ সাহা তখন ইংল্যান্ড যাত্রা করেন। এখানে একটা ছোট্ট ইন্টারেস্টিং গল্প আছে যে প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপের একটা কন্ডিশন ছিল যে যে পাবে তাকে অবিবাহিত হতে হবে। তখনকার দিনে চিন্তা ভাবনা যেরকম ছিল যে বিবাহিত লোককে প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ দেওয়া যাবে না। এবং ফলে মেঘনাদ সাহা, শিশির বোস, বিবি রায় এরা সকলেই প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপটা নিয়ে, বেশ ভালো টাকা ছিল, এটা নিয়ে ওরা সব বিদেশে যায়। এবং সত্যেন বোস এটা জানতেন না, সত্যেন বোস অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু সত্যেন বোস আমরা জানি 20 বছর বয়সে বিয়ে করেন। এবং সত্যেন বোসকে নাকি আশুতোষ মুখোপাধ্যায় ডেকে, আশুবাবু ডেকে বলে যে এই তুই যেটা অ্যাপ্লাই করেছিস, কিন্তু তোর বিয়েতে যে খেয়ে এলাম সেটা তো আমার এখনো মুখে লেগে আছে। বুঝতে পারছি যে বিয়ের খাওয়ার সাথে এটার কি সম্পর্ক। তখন উনি বলছেন যে না, তুই বিয়ে করেছিস, তুই এটা পাবি না। ফলে সত্যেন বোসের যাওয়াটা, বিদেশ যাওয়াটা অনেকটা ডিলেড হয়। এবং পরে তো আমরা জানি যে সেই ফেমাস কাজটা করে সে আইনস্টাইনকে চিঠি লেখার পরে, তারপর আইনস্টাইন লেখার পরে, তারপর সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি টাকা পান। তখন মুখার দিনে বোধ হয় 13,000 টাকা পান, গিয়ে 2 বছর কাটিয়ে আসেন ইউরোপে। সে তো 1924 সালটা লেগে প্রেমচাঁদ রায়চাঁদটা উনি পান। আচ্ছা, তারপরে আমরা নেক্সটে যাই। আচ্ছা, এই অংশটা হয়তো গৌতম বেটার বলতে পারবে যে মেঘনাদ সাহার যে বিখ্যাত কাজ সেটার জন্য, এবং এটা এই প্রসঙ্গে ওনার নোবেল প্রাইজ না পাওয়া ইত্যাদি নিয়েও প্রশ্ন আছে। ফলে একটা অনেকের ধারণা হয় যে সাহা অ্যানালাইজেশন ফর্মুলার বেসিক আইডিয়াটা অ্যালফ্রেড ফাউলারের, নট মেঘনাদ সাহা। হ্যাঁ, এটা খুব হ্যাঁ, তাই এই জিনিসটা এটা একটা ব্যাপার হয়েছে। আরেকটা হচ্ছে যে এডওয়ার্ড মাইল, সেটা উনি খুব বিখ্যাত অ্যাস্ট্রোনমার, আমরা জানি। উনি মেঘনাদ সাহা অ্যানালাইজেশন ফর্মুলার মধ্যে থেকে একটা জায়গায় অ্যাপ্লিকেবল নয় সেইটা দেখে ওটা একটা এক্সটেনশন করেন 1923 সালে। এবং ফলে অনেকের ধারণা ছিল যে এটা মাইলেরই কাজ। কেউ বলে ফাউলারের কাজ, কেউ বলে মাইলের কাজ, মেঘনাদ সাহা বাদ পড়ে যাবে। এবং আরো পরে, আরো 1 বছর পরে আরভিং ল্যাংমার এখন ল্যাংমারের একটা ব্যাপার আছে যে ল্যাংমার কিন্তু লোকের কাজ চুরি করতে ওস্তাদ ছিল। হ্যাঁ, এবং ল্যাংমারের যে নোবেল প্রাইজটা, সেই কাজটাও নাকি লুইসের কাজ চুরি করে। জিএন লুইস কোভ্যালেন্ট বন্ড আবিষ্কার করেন, ফোটন নামটা যিনি দেন, সেই জিএন লুইসের একটা কাজ নিয়ে সেটাকে আরেকটু ফলাও করে এবং সেটা নিয়ে সব জায়গায় বক্তৃতা দিয়ে ল্যাংমার নাকি ওটার খ্যাতি লাভ করে। যাই হোক, এবার এটা সত্যি মিথ্যা বলতে চাই না, কিন্তু উনি ল্যাংমার, ওনার নামও ল্যাংমার, উনি ল্যাংমারতে ওস্তাদ ছিলেন। এবং উনি পরে উনি নিজের নামেই ছাপেন। এবং ফলে আমেরিকানরা অনেক সময় এখনো দেখবে অনেক জায়গায় সাহা ল্যাংমার ইকুয়েশন লেখা, কিন্তু ল্যাংমারের কাজটা 1923 সালে, এবং হি ওয়াজ ডেফিনেটলি অ্যাকোয়েন্টেড উইথ সাহা অ্যানালাইজেশন ফর্মুলা। কারণ সাহার প্রথম পেপারটা বিখ্যাত, 23 সালে তখন খুবই বিখ্যাত, অলরেডি বিখ্যাত। এবং তখন আরেকটা সাহার সেকেন্ড পেপার বোধহয় সোলার, আরেকটা সোলার ক্রোমোস্ফিয়ার নাকি, সেটা অলরেডি আমেরিকান জার্নালেও বেরিয়েছে। অতএব এগুলো 23 সালে অলরেডি তখন আমেরিকার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে না সাহা? রাসেল টাসেলের সঙ্গে তখন রাসেলের সঙ্গে 20 সালেই কথা হয়েছে, 21 সালে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা কিন্তু রাসেল নিজেই কিন্তু বলে বেরিয়েছে যে ও তো ফাউলার আর মাইলের কাজ। তাই এইটা আনফরচুনেট, কেউ কম বদমাইশ নয়। কিন্তু কথা হচ্ছে
কিন্তু মেঘনাদ সাহাকে তার ইগনোর সেটা করতে তো পারে। স্যার মানে অ্যাপার্ট ফ্রম দ্য গসিপস, আমি হ্যাঁ। একটা কথা এখানে অ্যাড করতে চাই, সেটা তো স্যার জগদীশচন্দ্র বোসের সময় থেকেই, যবে থেকে মানে অন্তত এই নতুন যুগের বিজ্ঞানীরা কাজ করছে, যে যেহেতু ভারতবর্ষ একটা কলোনি ছিল, সেই কারণে আধুনিক যারা আর কি সোকল যারা উন্নত দেশের লোকরা, তারা স্বীকারই করতো না যে এরকম একটা দরিদ্র দেশের থেকে কোনো ভালো সায়েন্টিফিক কাজ হতে পারে, তা ওরা সবসময় ওটাকে আন্ডারপ্লে করতো। এবং জগদীশ চন্দ্র বসুর ব্যাপারে সেটা আরো বেশি ছিল, কারণ জগদীশ চন্দ্র বসুর কাজগুলো তো তারা ভুল বলে উড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, সেটা আরো আরো বেশি। কিন্তু এই কাজ সাহায্যের এটা চুরি করে নেওয়া প্রায় আর কি, সেই অর্থে আর কি নিজের নামে চালিয়ে দেওয়ার মতো আর কি সাহার চালিয়ে দিত। এবং সত্যেন বোসের ব্যাপারে আমি আজকে বলতে চাই না, কিন্তু আমি অন্য জায়গায় সত্যেন বোসকে নিয়ে, সেখানেও সত্যেন বোসের থেকে আইডিয়াটা নিয়ে আইনস্টাইন সে নিজে সেটাকে ডেভেলপ করেন। আইনস্টাইন কাজ চুরি করেননি, কিন্তু আইনস্টাইন যখন সত্যেন বোসের আইডিয়া ডেভেলপ করেন, তখন উনি কিন্তু একবারও সত্যেন বোসকে বলেননি আমার সাথে কোলাবোরেট করো। সত্যেন বোস নিজে গায়ে পড়ে গেছিলেন আইনস্টাইনের সাথে কাজ করতে, এবং তখন আইনস্টাইন সত্যেন বোসকে দুখানা প্রবলেম ধরিয়ে দিয়েছিলেন, যেগুলো সলিউশন একটা আমরা আজও পাইনি এবং একটা এসছে অনেক পরে। একটা 30 বছর কত বছর পরে এসেছে সেই, আরেকটা তো আজ অব্দি সলিউশন এখনো আইডিয়াটাই ভুল, সেই জন্য সলিউশন হয়নি। যাই হোক, তো সেই জন্য এরা বললাম তো, মানে এরা হয়তো বড় বড় দিকপাল বৈজ্ঞানিক, কিন্তু তাদের তো তাদের মানে দোষ ত্রুটি তাদের অনেকই ছিল। যাই হোক, এই কথা বলে আমি আরেকটু এগিয়ে যাই। এবারে একটা ছবি দেখাচ্ছি আমি, এটা হার্ভার্ড কলেজ অবজারভেটরিতে তোলা, এটা আরো অনেক পরে 1936 সালে মেঘনাদ সাহার ভিজিটের সময়। এটার মধ্যে আমি তো শুধু দুজনকেই চিনতে পারছি, মেঘনাদ সাহা মধ্যিখানে। তো এই যে ছবিটাতে এই যে মধ্যিখানে যেটা দেখা যাচ্ছে, এই মধ্যিখানে হচ্ছে মেঘনাদ সাহা, আর মেঘনাদ সাহার বাঁদিকে যিনি আছেন সাদা স্যুট পরা, তাকে আমি চিনতে পারছি না, কিন্তু তার পরেরটা হেনরি নরেস রাসেল। হ্যাঁ, এটা হেনরি নরেস রাসেল। তারপরে আরেক ভদ্রমহিলা, ওনাকে দেখে ভারতীয় হতে পারে, আবার আমেরিকান ব্ল্যাকও হতে পারে, বলা মুশকিল, অনেকটা কমলা হ্যারিসের মতো দেখতে। অতদিন আগে হবে না, এতদিন আগে হবে না আসলে। এখানে একটা জিনিস দেখো, যেহেতু এটা আমেরিকা, সেখানে কিন্তু সবাই কিন্তু শ্বেতাঙ্গ নয়, নানান জাতের লোকই আছে এর মধ্যে। তো যাই হোক, সেটা এই 1936 সালে এটা অ্যাস্ট্রোনমাররা হয়তো আরো লোক চিনতে পারবেন, এটা আমি খুব একটা পারলাম না এই দুজনকে ছাড়া। মানে শেপলি ছিলেন ওই সময়, বলে শেপলি ছিলেন না ওই সময় ডিরেক্টর? কে ছিলেন? ওই হাওয়ার্ড শেপলি নাকি জানো উচ্চারণটা জানেন? হ্যাঁ, হাওয়ার্ড শেপলি। এটা মধ্যখানে একটা শেপলিও হতে পারে, আমি ঠিক জানি না। তবে আমি এই ছবিটা দেখাতে চাইছিলাম এই জন্য যে তখন মেঘনাদ সাহার সম্মানটা কিরকম ছিল সেটা দেখাবার জন্য। হার্ভার্ড কলেজ উনি গেছেন, এবং দেখো ওনাকে মধ্যমণি করে যেরকম তুলেছে, একজন বড় ডিগনিটারি এলে যেরকম হয় সেটা আর কি, সেটা সবাই আছেন একেবারে। হ্যাঁ, একদম সবাই। আচ্ছা, এরপরে পরের ছবিটাতে যাই। তারপর তো আমরা জানি যে উনি সায়েন্স কলেজে ফিরে আসেন। এই বাড়িটা অবশ্য সকলেই চেনো, যদিও এখন ঠিক এরকম দেখতে আর নেই। সেই অনির্বাণে দেখা যাচ্ছে, হ্যাঁ অনির্বাণ অফিসটা দেখা যাচ্ছে, তাই না? মানে তখন এটা হচ্ছে তখনকার ছবি। এটা এবং গৌতমটা তখন তৈরি হয়নি। আমার অফিসটা নেই তো ওখানে, তোমার অফিসটা নেই, এবং আমি যে অফিসে বসতাম তার দরজাটা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমার দরজাটা দেখা যাচ্ছে, এই দরজাটাতে বসতাম, এই ভেতরে। হ্যাঁ, যাই হোক, এদিক দিয়ে ঢুকতেন, ওদিক দিয়ে এদিক দিয়ে ঢুকতে তুমি? হ্যাঁ, সামনে দিয়ে ঢুকতাম, ওই দুই ওস্তাদের, দুই উকিলের পাশ দিয়ে ঢুকতাম। হ্যাঁ, আর আমি ঢুকে এই যে বারান্দাটা উপরে, এই বারান্দাটা আমার ঠিক অফিসের সামনেই ছিল। প্রথম দরজাটাই তো আমার, মানে ঢুকে আমি আর গৌতম ভট্টাচার্য বসতাম। এখন একটা কেমিস্ট্রি পাবেন। হ্যাঁ, কেমিস্ট্রি ল্যাব হয়ে গেছে। তখন ওটা একদিকে ফিজিক্স অফিসটা, বোধহয় এখনো ফিজিক্স অফিস আছে। ফিজিক্স অফিস আছে। তখন ফিজিক্স অফিসের এক পাশে ছোট ছোট কিউবিকল ছিল, একটাতে অমিতাভদা বসতেন, একটু বড় কিউবিকলে অমিতাভদা বসতেন, আর ছোট দুটো কিউবিকল ছিল। একটাতে আমি, আর তখন কাকুলি বলে একটি মেয়ে ছিল, উনি পিআরসির সাথে কাজ করতো। কাকুলি বেহালা কলেজে পড়ায়। হ্যাঁ, তো আমি আর কাকুলি একটা অফিস শেয়ার করতাম, আর আরেকটা অফিস গৌতম ভট্টাচার্য আর শুভাবতী গোস্বামী শেয়ার করতো পাশে। তো ওই দুটো, আর আরেকটা ওখানে জায়গা ছিল, সেখানে প্রচুর ভাঙাচোরা যন্ত্রপাতি রাখা ছিল।
সেগুলো নাকি এস এন ঘোষালের যন্ত্রপাতি ছিল, সেগুলো পরিত্যক্ত, কিন্তু উনি ওগুলো ফেলতে দিতেন না। উনি একটা আসলে শুনেছিলাম উনি একটা মাস স্পেকট্রোমিটার তৈরি করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কিন্তু ওইগুলোই করেছিল। ওগুলো আমি জানি যে ওখানে প্রচুর জং ধরা যন্ত্রপাতি পড়েছিল, এবং ওইখানে আমাদের একজন কলেজের বেয়ারার, সে তখন ওখানে বসে, ওখানে একটা কেটলি বসিয়ে সে ওখানে চা বানাতো। ভালো, আমাদের সুবিধাই ছিল, কারণ ঘরের পাশেই পাওয়া যেত। শিবুদা নাকি? হ্যাঁ, না, ভূপিন্দার। ও ভূপেন মারা গেছে। মারা গেছে। শিবুদার, ও তাই বুঝি, আচ্ছা। ভূপিন্দার মারা গেছে। শিবুদারটা ছিল তিনতলায়, হ্যাঁ শিবুদা 3 তলায় ছিল, ঠিক। যেখানে এখন পালিত প্রফেসরের অফিস, সেখানটাতে শিবুদা, তখন তো পালিত প্রফেসর ছিল না, তাই পালিত প্রফেসরের ল্যাব ব্যবহার করে চা বানাবার জন্য। হ্যাঁ, ওটা অমিতাভ পালিত প্রফেসর হওয়ার পর ওটা বন্ধ করেছিলেন। হ্যাঁ, exactly. কিন্তু অমিতাভ দা নিজে আমাদের প্রচুর বার চলো আমরা শিবুর চা খেয়ে আছি, অমিতাভ দা নিজে অনেক চা খেয়েছেন। আমার নিজের ল্যাবে চা হওয়া আর অন্য জায়গায় চা হওয়ার মধ্যে একটু তফাৎ তো থাকবেই, ফাঁকা ঘরে চা হওয়া। তখন তো নিজের ল্যাব ছিল না, তখন সেই তখন ছিল। ছাড়ার ফলে পালিত হ্যাঁ প্রফেসর শিবু হ্যাঁ, খালি। অনেকদিন ফাঁকা, চন্দ্রবাবু চৌধুরী অনেকদিন ফাঁকা ছিল। এরপরে অবশ্য উনি উনি তখন ফিরে আসেন 1921 ক্যালকাটা ইউনিভার্সিটি, তখন উনি খয়রা প্রফেসর হয়ে ফিরে আসেন। এবং কিন্তু তারপর আমরা জানি যে খয়রা উনি অনেকটা টাকা চেয়েছিলেন রিসার্চের জন্য আশুবাবুর কাছে, এবং আশুবাবু সেটা বলেছিলেন এখন তো দিতে পারছি না। সেখানে একটু এখানে একটু বলা দরকার, সেটা হচ্ছে 1921 সালে যখন গান্ধীজির নন কোঅপারেশন মুভমেন্ট হয়, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গভর্নর থেকে, বেঙ্গলের গভর্নর যিনি, তিনি বলে দিয়েছেন ইউনিভার্সিটির ছাত্ররা যেন ওটাতে কোনোভাবে যোগদান না করে। কিন্তু তা সত্ত্বেও অনেক ছাত্ররাই তো যোগদান করে, এবং তারপরে উনি এবং আশুবাবুকে বলেন তখন যে এদের সবাইকে তুমি রাস্টিকেট করো। উনি বলেন না, আমি করব না, আমি ওটা সমর্থন করি না, কিন্তু আমি রাস্টিকেট কাউকে করব না। তখন ইউনিভার্সিটি থেকে যে টাকাটা আসতো, এই গভর্নমেন্ট থেকে যে টাকাটা আসতো ইউনিভার্সিটি, সেই গ্রান্টটা বন্ধ হয়ে গেল। এবং তখন বেশ একটু অসুবিধাই ছিল, এবং সেই সময় জ্ঞান ঘোষ, সত্যেন বোস, রমেশ মজুমদার এরা সব ঢাকা ইউনিভার্সিটিতে চলে যান। তখন ঢাকা ইউনিভার্সিটি নতুন তৈরি হয়। তার কারণ এদের সবারই অবস্থা ছিল যে এদের লেকচারশিপ থাকবে কিনা কোনো ঠিক নেই। আর ওদের টাকা পয়সা অনেক বেশি দিত, টাকা পয়সাও দিত বেশি, কিন্তু তখন ওদের লেকচারশিপটারও ঠিক ছিল। পার্মানেন্ট, এতে পার্মানেন্ট পজিশন কারোরই ছিল না তখন, সবই ওই টেনিওর, মানে ওই কিছুদিন থাকবে কিছুদিন থাকবে। হ্যাঁ, কন্ট্রাক্ট আর কি। এবং সকলেই আর কি এটার জন্য খুব চাপে ছিলেন, এবং শোনা যায় যে মেঘনাদ সাহা নাকি ওনার স্কলারশিপ লন্ডনে থাকা অবস্থাতেই ফিরে আসেন এরকম কোন একটা চাকরি জয়েন করবেন বলে। হ্যাঁ, মানে ব্যাপারটা ওই রকমই, ওরা তখন শেষ হয়নি, ওই জার্মান না লন্ডন, তখন জার্মানিতে ছিলেন, কিন্তু এই খয়রা প্রফেসরশিপটার জন্য উনি ওটা শেষ করেন অ্যাকচুয়ালি, ওখানে কাজটা তার আগেই চলে এসেছিলেন। ঠিক, খয়রা প্রফেসরশিপ, কিন্তু ওনার যেহেতু ওটা এন্ড আউট, সেই জন্য ওনার মাইনের কোনো অসুবিধা ছিল না, ওনার মাইনে কোনো অসুবিধা ছিল না। কিন্তু বাকিদের চলে যেতে হলো। এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে এরকম একটা তারকার সম্মেলন ছিল, এটা কিন্তু এই সময় থেকেই ভাঙতে শুরু করে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যেটা আমি আগে বলতে ভুলে গেছি, সেটা এখন একটু বলিনি, যে মেঘনাদ সাহা কিন্তু ওই যে সময় ওই পাশ করেন উনি এমএসসি, পাশ করার পরে উনি কিন্তু ফাইন্যান্স সার্ভিসের জন্য পরীক্ষা দিতে চেয়েছিলেন, কিন্তু সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড রিফিউজড হয়। তার কাছে ওনার নামে পুলিশ রেকর্ড ছিল, এই যে অনুশীলন সমিতি ইত্যাদি বলে ওনাকে ফাইন্যান্স কমিশনের পরীক্ষাটা দিতে দেওয়া হয়। এটা আমি জানি না এটা জানো কিনা। সৌভাগ্য। হ্যাঁ হ্যাঁ, সেটা আমাদের দেশের সৌভাগ্য, না হলে উনি আর ওনার নাম আর কি মনে রাখতো। কিন্তু এটা ঘটনা, তখন ফাইন্যান্স মাইনে কিন্তু অনেক বেশি ছিল। হ্যাঁ, রমন প্রায় 2000 টাকা মাইনে পেতেন যখন এসেছিলেন। মাইনে পেতেন, এবং 1000 টাকা পেলেন এসে। আর সত্যেন বোস জয়েন করলে ইউনিভার্সিটি বোধহয় 120 টাকা না কত, 125, তারপর ক্লাস নিতে শুরু করবার 200 হয়েছিল। সেই দেখ, আমরাও কিন্তু 1000 টাকা ফেলোশিপে জয়েন করেছি, তাই আমি 800, তুমি 800 না 800 বোধহয় তোমার মনে করো। না না, 800টা তখন হয়ে গেছে, 1000 হয়েছে। আচ্ছা, আমি 800। আরে 1000টা ভালো, তখন মানে রামন সাহেব 1000 টাকা মাইনে পেতেন, তুমি 1000 টাকা ফেলোশিপ পেতে। হ্যাঁ, মাঝে খালি ওই 70 বছর তফাৎ হয়ে গেছে, এই যা মাঝখানে 100টা বছর চলে গেছে, এই যা। তারপরে আমরা তারপর যেহেতু ওই টাকাটা তখন আসু দিতে পারেননি, তখন উনি চলে গেলেন এলাহাবাদ ইউনিভার্সিটিতে। এলাহাবাদে বহু বছর ছিলেন, বোধহয় 1923 থেকে
1938 অব্দি, প্রায় 15 বছর ছিলেন এলাহাবাদ ইউনিভার্সিটিতে। এবং এলাহাবাদ ইউনিভার্সিটিতে আমি দুজনের ছবি দেখিয়েছি এখানে। তো একটা হচ্ছে অমিয়চরণ বন্দ্যোপাধ্যায়, এসি ব্যানার্জি, তিনি ওখানে আগের থেকেই ছিলেন, প্রথম থেকে, এবং তিনি কিন্তু খুব ভালো সায়েন্টিস্ট। এসি ব্যানার্জির এবং মেঘনাদ সাহা আর এসি ব্যানার্জির তখন অনেকগুলো কাজ ওইখানে, এবং মেঘনাদ সাহাকে অ্যাস্ট্রোফিজিক্স থেকে নিউক্লিয়ার ফিজিক্সে কিন্তু উৎসাহটা কিন্তু দেন অমিয় ব্যানার্জি। আচ্ছা। এবং হ্যাঁ, এবং ওরাই প্রথম ইন্ডিয়া, দে ওয়ার দ্য ফার্স্ট পিপল যারা কোয়ান্টাম থিওরি, এখন অবশ্য মেঘনাদ সাহা তো অলরেডি কোয়ান্টাম থিওরি ইউজ করেছেন, ওনার শাহানাইজেশন ফর্মুলা বোধহয় ওয়ান অফ দ্য ফার্স্ট পার্সনস ইন ইন্ডিয়া টু ইউজ কোয়ান্টাম থিওরি, বোধহয় দি ফার্স্ট পার্সন ইন ইন্ডিয়া টু ইউজ কোয়ান্টাম থিওরি। কিন্তু এই এসি ব্যানার্জি ওনার ওই যে নিউক্লিয়ার স্পেকট্রার জন্য কোয়ান্টাম থিওরি ইউজ করা, এটা প্রথম ইন্ডিয়া থেকে এরাই করে। আর জিএস কোঠারি তখন ছাত্র ছিল, এটা অনেক পরের বয়সের ছবি। তো দৌলত সিং কোঠারি মেঘনাদ সাহার কাছে তার এমএসসি প্রজেক্ট করে। এইখানটা আমি একটু বলতে চাইছি, কারণ এমএসসি প্রজেক্টে ওরা একটা বিটাডিকের একটা অল্টারনেটিভ থিওরি দেয়, সেটা খুব সুন্দর থিওরি, তো সেটা আমি এখন অত ডিটেলে যাচ্ছি না। কিন্তু সেইটা দেওয়ার ফলে কিন্তু সেই পেপারটা নেচারে ছাড়ে, এবং তারপরে ডিএস কোঠারি ওইটা দেখিয়ে ওকে রাদারফোর্ড নিয়ে যায়, রাদারফোর্ডের কাছে পিএইচডি করে। তাই সেটা একটা খুব নামকরা কাজ ওখানে। পরে দেখা গেল অবশ্য বিটাডিকের স্পেকট্রামের যেটা নিউট্রিনো দিয়ে এক্সপ্লেনেশন, সেটাই কাজ করে, তাই এদের থিওরিটা আর দাঁড়ালো না, কিন্তু থিওরিটা খুব সুন্দর ছিল। খুব মানে অরিজিনাল আইডিয়াটা ছিল, খুব অরিজিনাল আইডিয়া ছিল এটার মধ্যে, খুব অরিজিনাল আর খুব ইন্টেলিজেন্ট আইডিয়াটা ছিল। আর অ্যাকচুয়ালি ওটা নিউট্রিনো হাইপোথিসিস বেশি ইকোনমিক্যাল। নিউট্রিনো আছে, এখন আমরা কি করব? হ্যাঁ সেই ফিজিক্যালি, কিন্তু হ্যাঁ ঠিক, এটা বেশি ইকোনমিক্যাল ডেফিনেটলি। হ্যাঁ, তো যাই হোক সেটা। তারপরে আর এই একটা সবসময় খুব অরিজিনাল চিন্তা ভাবনা করার চেষ্টা করতে, এটা কিন্তু সত্যি সব পেপারই দেখা যায় এটা। হ্যাঁ সেই, এবং ওনার মনোপোলের ডেরিভেশনটাও তো খুব সুন্দর। ঠিক খুব নিট। আচ্ছা, তারপর আমরা জানি যে 1938 সালে উনি তারপরে ফিরে আসেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে, এবং তখন পালিত প্রফেসর হয়। এবং পালিত প্রফেসরশিপের টাকাটা বেশি ছিল, সে যেটা রমন পেতেন। এবং রামান তখন 1938-এ চলে যান বোধহয়। না, রমন 33-এ চলে গেছে রমন, আর রমন আর শাহর মাঝখানে ডিএম বোস পালিত প্রফেসর হয়েছিলেন 4 বছর। ছিলেন 1938-এ বোধহয় জগদীশ চন্দ্র বোস মারা যান, তখন ডিএম বোস ইনস্টিটিউটের ডিরেক্টর হয়ে যান, তখন পালিত প্রফেসরশিপ খালি পড়ে, তখন উনি পালিত প্রফেসর পান। এবং পালিত প্রফেসরটা বোধহয় ছিলেন না আজীবন, উনি বোধহয় ছিলেন। আচ্ছা, তারপরে আমরা জানি যে ওই একই সময় তার অল্পদিন বাদে উনি বোধহয় ওই 1935-এই বোধহয় নাকি উনি কাল্টিভেশন অফ সায়েন্স, এটা হচ্ছে কাল্টিভেশন অফ সায়েন্সের পুরনো বাড়িটা, যেটা বউবাজার স্ট্রিটে, যেটা এখন জয়পুরিয়া কলেজ নিয়ে নিয়েছে। হ্যাঁ, এখন জয়পুরিয়া কলেজের অংশ। বিল্ডিংটা নেই, শুধু কলেজটাই আছে, মানে কলেজ নতুন কলেজ। এই বিল্ডিংটা নেই, ওই জায়গাটা জয়পুরিয়া কলেজ। হ্যাঁ, এখন ওটা জয়পুরিয়া কলেজের ভেতর, আমি জানি। তো আমি একবার দেখতেও গেছিলাম, কিন্তু যে ঢুকতে দেয়নি জয়পুরিয়া কলেজে, মানে এমনি ঢুকতে দেয়নি, জয়পুরিয়া কলেজে কাউকে ধরে তাহলে ঢুকতে হবে আর কি, কোন এক সময়। যাই হোক, সেটা তো ছিলেন। আচ্ছা, তারপরে কাল্টিভেশনের ডিরেক্টর ছিলেন উনি অনেক বছর। তখন ওই সময় তিনি এমপি টেমপি হন। সেক্ষেত্রে তুমি লাস্টে একটা ছবি দেখাবো, মানে আমার ছবি দেখানোর পালাটা প্রায় শেষ। এবারে আর একটা ছবি দেখাতে চাই। এটা হচ্ছে যে উনি তখন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যেটা আজকে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, সেইটা উনি তৈরি করেন 1945 সালে শুরু, কিন্তু বোধহয় ফলকটা বোধহয় 1945-এই বসে, এবং সেখানে সব বিখ্যাত লোকেরা আসে। সেই ছবিটা আমি একটু দেখাতে চাই। তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিধানচন্দ্র রায়, এদের তো রমাপ্রসাদ মুখোপাধ্যায়, উনি আশুবাবুর বড় ছেলে, নামকরা লেখক। প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়, উনি খুব নামকরা ম্যাথমেটিশিয়ান, স্ট্যাটিস্টিশিয়ান, আইএসআইটি ছিলেন। হ্যাঁ, অ্যাপ্লাইড ম্যাথে কি স্ট্যাটিস্টিক্সে। আচ্ছা, আর চারুচন্দ্র বিশ্বাস নামকরা জজ ছিলেন, এবং ওই সময় উনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। আর মেঘনাদ সাহাকে আমরা দেখছি পেছনে, এইটা একটা ছবি। আর লাস্ট যে ছবিটা দেখাতে চাই সেটা হচ্ছে যে আমরা তো জানি যে রাজনীতিতে ওনার সবসময় ইন্টারেস্ট ছিল। এটা হচ্ছে 1938 সালে, যখন সুভাষচন্দ্র বসু যখন
কংগ্রেস প্রেসিডেন্ট হন, ওই সেই হরিপুরা কংগ্রেস, তখন মেঘনাদ সাহার উৎসাহী উনি একটা জিনিস তৈরি করেন যেটাকে বলা হয় প্ল্যানিং কমিটি অফ ইন্ডিয়া, যেটার থেকেই পরে প্ল্যানিং কমিশন হয়, কিন্তু প্রথম শুরু হয় প্ল্যানিং কমিটি অফ ইন্ডিয়া, এবং সেটার চেয়ারম্যান ছিলেন নেহেরু, সুভাষ বোস কংগ্রেস প্রেসিডেন্ট সেটা, এবং কয়েকটা লোককে তো আমরা চিনতে পারছি এখানে। মেঘনাদ সাহা ওটার মেম্বার ছিলেন, কিন্তু আমি মেঘনাদ সাহাকে দেখতে পাচ্ছি না এখানে, কিন্তু হ্যাঁ এই ছবিটা দেখতে দেখা যাচ্ছে না, এই ছবিটা দেখা যাচ্ছে না, কিন্তু উনি ওটার মেম্বার ছিলেন। হ্যাঁ, আর আমরা তো এটা তো রাধাকৃষ্ণনকে দেখতে পাচ্ছি। আর এবং এই জওহরলাল নেহেরুর এই কমিশনটা হেড করাতেও বোধহয় মেঘনাদ সাহার কোনো একটা কন্ট্রিবিউশন ছিল, এবং সেই সূত্রেই পরবর্তীকালে জওহরলাল নেহেরু মেঘনাদ সাহাকে প্ল্যানিং কমিশন এবং ক্যালেন্ডার রিফর্মে বোধহয় ইনভলভ করেন। কিন্তু যেটা ঘটনা হচ্ছে যে মেঘনাদ সাহাকে উনি রাখেননি প্ল্যানিং কমিশনের মেম্বার হিসেবে, এবং সে ব্যাপারে মেঘনাদ সাহা খুবই ক্ষুব্ধ ছিলেন। সেই কথাটা আমরা একটু পরে আসি সেই অংশটাতে। তো মোটামুটি এবং তারপর ওই প্ল্যানিং কমিশনের মেম্বার ইত্যাদি উনি দিল্লি তখন যাতায়াত করতেন। তারপর উনি এমপি হন, উনি কলকাতা নর্থ ওয়েস্ট থেকে দাঁড়ান, এবং তখন ওনার আবার একটু নেহেরুর সাথে এবং কংগ্রেসের সাথে ওনার একটু ছাড়াছাড়ি হয়ে গেছে, কারণ ওদের মতের মিল ছিল না, এবং সেই জন্য উনি যখন এমপি হয়ে দাঁড়ান বোধহয় 1900 কোন সালে, 50-এর শেষে 51 লোকসভা, 50-এর শেষে ভোট হয়েছিল, 50-এর শেষে যেটা হয় 51 লোকসভা, 50-এর শেষের ভোটে উনি দাঁড়ান, ওখান থেকে উনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান। কিন্তু নির্দল প্রার্থী ওনার কিন্তু লেফটের সাপোর্টেড ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে দাঁড়ান, এবং কংগ্রেসের যিনি প্রার্থী ওই কলকাতা নর্থ ওয়েস্টে তো বড় বাজার, কংগ্রেস একজন হিমত সিংকা বলে একজনকে দাঁড় করায়। প্রভুদা হিম্মত সিং কা, হ্যাঁ কি গো, প্রভুদা হিম্মত সিং কা, হ্যাঁ খুব নাম করা নেতা। হ্যাঁ, কিন্তু হিমত সিংকে উনি বিরাট ভোটে হারিয়ে দেন মেঘনাদ সাহা, দাঁড়িয়ে উনি এমপি হন, এবং এমপি হিসেবেই তখন ওই কমিটি ক্যালেন্ডার রিফর্ম ইত্যাদি গুলো তখন উনি ওটাতে ঢোকেন। তারপর তো আমরা জানি যে ওই প্ল্যানিং কমিশনে যাওয়ার জন্য, এবং তখন এটা উনি উত্তেজিত হয়ে সেখানেই তো দিল্লিতেই তো উনি হার্ট অ্যাটাক হয়ে বা হঠাৎ করে উনি মারা যান ওই 62 বছর বয়সে। এটা মোটামুটি ওনার জীবনের। এবারে আমরা তাহলে একটু সায়েন্সটা নিয়ে তোমরা বলবে নাকি গৌতম? মূল কথাটা হচ্ছে যে এই কোয়ান্টাম থিওরি যেটার কথা স্বরূপদা বলল, কোয়ান্টাম থিওরিকে অ্যাপ্লাই করা হচ্ছে তারার মধ্যে কি আছে সেইটা বোঝার। এখন তারার মধ্যে কি আছে সেটা তো মানে জানা খুব সহজ কাজ নয়, অন্তত তখনও ছিল না। এখনকার দিনে আমরা অনেক কিছুই জানি। যে কথাটা বলার সেটা হচ্ছে যে শুধুমাত্র বর্ণালী থেকে তারার বর্ণালী মানে মূলত যেটাকে আমরা শোষণ বা অ্যাবজর্পশন স্পেকট্রাম বলি, সেখান থেকে দেখে তার মধ্যে কি কি মৌল আছে সেটা সম্বন্ধে একটা আন্দাজ করা যায়। কিন্তু যে বর্ণালীর লাইনগুলোকে সবচেয়ে স্ট্রং দেখা যাচ্ছে সেই মৌলগুলোই যে সবচেয়ে বেশি আছে এরকম একটা ধারণা ছিল। সেটা যে নয় সেটা মেঘনাদ সাহা দেখালেন। সেটা কি করে দেখালেন সেটা যদি গৌতম বলে তো ভালো। গৌতম বলবি? ইকুয়েশন করা শক্ত আর কি, মানে এরকম কথায় ইকুয়েশন ছাড়া বলা যাবে জানি না, দেখতে পারি। মানে বিষয়টা হচ্ছে এইরকম যে সাহা আয়োনাইজেশন ইকুয়েশন তো সাহা মানে তার মানে কি, তার মানে গ্যাসের মধ্যে যেহেতু হাই টেম্পারেচার আছে, তারার মধ্যে তো হাই টেম্পারেচার উচ্চ তাপমাত্রা আছে, ফলে ইলেকট্রনগুলো বেরিয়ে যেতে পারে। এবার ইলেকট্রন যদি বেরিয়ে যায় কোনো একটা অ্যাটম থেকে, তাহলে অ্যাটমের স্পেকট্রা যেটা মানে অর্থাৎ আয়নের স্পেকট্রা আর অ্যাটমের স্পেকট্রা তো আলাদা। এবার এই মেঘনাদ সাহা ইকুয়েশন যেটা করছেন যে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, সাম্যাবস্থায় থাকতে হবে, ইলেকট্রন বেরিয়েও যেতে পারে আবার ইলেকট্রন ক্যাপচারও করতে পারে। এই যে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থাটা ধরে নিয়ে উনি যেগুলো করতে পারলেন, প্রথমত হচ্ছে ওখান থেকে তারার তাপমাত্রা বার করছেন, যে এই যে কতগুলো আয়ন আছে কতগুলো অ্যাটম আছে, এই যে রেশিওটা, এটা থেকে উনি বার করছেন তারার তাপমাত্রা, এটা থেকে উনি বার করছেন যে তারার বাইরে অ্যাটমসফিয়ারের চাপ। সেটা একটা যে কোনো তারা, মানে যে কোনো তারা যার কোনো লাইট এখানে এসে পৌঁছবে পৃথিবীতে, তারার স্পেকট্রাম দেখতে পেতে হবে। শোষণ বর্ণালী যেটা হলো যে অ্যাটমের আর আয়নের লাইনগুলো যদি দেখা যায়, তাহলে তার থেকে এটা বাইরের পার্টটার কিন্তু, হ্যাঁ মানে অবভিয়াসলি ভেতরের পার্টটা না, বাইরের পার্টটা যেখানে শোষণটা হচ্ছে সেইখানে কতটা আয়ন আছে, কতটা মলিকিউল অ্যাটম আছে,
এই যে রেশিওটা সেইটা কয়েকটা জিনিস উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে যেটা হচ্ছে আয়নন বিভব, আয়নাইজেশন পোটেনশিয়াল, একটা হচ্ছে প্রেসার, একটা হচ্ছে টেম্পারেচার। মেঘনাদ স্যার ইকুয়েশনে এই তিনটে জিনিস আছে। এবার সাহা বহু চেষ্টা করেছেন, তখন আয়নাইজেশন পোটেনশিয়াল মাপা খুব একটা ছিল না, মানে উনি বহু চেষ্টা করেছেন আয়নাইজেশন পোটেনশিয়াল নিজে মাপার জন্য। এলাহাবাদে একটা সেই তোমরা বোধহয় দেখেছো, আমি যাইনি, তোমরা দুজনে তো এলাহাবাদে ছিলে, ফার্নেসটা ছিল শ্রীরূপদা বা অনির্বাণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলাহাবাদের সাহায্যে সেটা ফার্নেস সেটা একটা কোথায় ঘরের মধ্যে তলার দিকে রেখে দিয়েছে। মাটিতলায় আছে, হ্যাঁ, সেই সাহার আচ্ছা। ফার্নেস বানিয়েছে আয়নাইজেশন পোটেনশিয়াল। বা জার্মানিতে গিয়েছিলেন পোটেনশিয়াল মাপার জন্য, টমসনকে চিঠি লিখেছিলেন, মানে যে টমসনকে চিঠি লিখেছিলেন আয়ন পোটেনশিয়াল মাপা যাবে কিনা। আর হচ্ছে প্রেসার আর টেম্পারেচার, এইগুলো মাপা যাচ্ছিল। এটা হচ্ছে প্রথম কাজটা হয়েছিল, মানে তার মানে তারার মধ্যে যে বহুত ফিজিক্যাল কন্ডিশন কিরকম আছে, এইটা আগে জানা ছিল। মানে তারার মধ্যে প্রেসারটা কত হতে পারে, টেম্পারেচার একটা আইডিয়া ছিল ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে, কিন্তু সাহা ইকুয়েশন থেকে বেটার মেজারমেন্ট পাওয়া যায়। আর প্রেসারটা প্রথম আসেই সাহা ইকুয়েশন থেকে। আর আর তারপরে অনির্বাণ যেটা বললো যে এইবারে হচ্ছে কি, যে ধরো যাক সূর্যের ক্ষেত্রে আমি যদি স্পেকট্রাম দিই, সূর্যের স্পেকট্রামে হাইড্রোজেন লাইন খুব দুর্বল, খুবই দুর্বল, প্রায় দেখা যায়ই না। অনেক স্ট্রং, লোহার লাইন অনেক স্ট্রং। ইকুয়েশনে বসিয়ে দেখা যায় যে সেটা থেকেও দেখা যায় যে আসলে কিন্তু সূর্যে হাইড্রোজেন অনেক বেশি। মজাটা হচ্ছে এই শেষ পার্টটা যেটা বললাম যে হাইড্রোজেন অনেক বেশি, এটা কিন্তু মেঘনাদ স্যার নিজেও ঠিক ভরসা করতে পারেন। উনি লিখেছেন যে হাইড্রোজেনটা বোধহয় ঠিক, এটা অ্যানোমালি, ওটা বোধহয় ঠিকঠাক নয়। ওই হার্ভার্ডের সিসিলিয়া, ওনার একটা পেপারই আছে হাইড্রোজেন ইন দ্য সান বলে। হ্যাঁ 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 ঠিক। কিন্তু ফাইনাল এটা যেটা বলছেন সিসিলিয়া পেইন, যে যিনি ছিলেন আর কি ওই হার্ভার্ডে, তিনি হচ্ছে সমস্ত ক্যালকুলেশন করে দেখিয়েছিলেন যে আলটিমেটলি ওই 98% হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম, বাকি সব অল্প অল্প। এবং সিসিলিয়া পেনের রেজাল্ট তখন কেউ বিশ্বাস করেনি, তখন কেউ বিশ্বাস করেনি, ইনক্লুডিং ওনার মানে ইডিংটন এবং রাসেল দুজনেই ওনার মাস্টার মশাই, তারাও বিশ্বাস করেনি। এইটাই ব্যাপার, মানে তারা মানে অ্যাস্ট্রোফিজিক্সে কেন বলা হয় যে বেসিক আমি একটু বলছি অ্যাস্ট্রোফিজিক্সটা শুরু করে হচ্ছে মানে এইখান মানে কি যেন বলে কোয়ান্টিটেটিভ অ্যাস্ট্রোফিজিক্স যেটা বলতে বোঝায়, সেইটা এর আগে খুব একটা সম্ভব ছিল না। আরেকটা কথা যাকে আমরা স্টেলার ডাইনামিক্স বলি আজকে, যে জিনিসটা হচ্ছে যে একটা স্টারের যে আমরা যে ফিজিক্সটা বুঝতে পারি বা সেইভাবে সেটা সূত্রপাত এই আয়নাইজেশন ফর্মুলা থেকে। সত্যি বলতে গেলে আয়নাইজেশন ফর্মুলায় যা আছে সেই ইনগ্রেডিয়েন্ট গুলো কিন্তু কেমিস্ট্রি আগেও ব্যবহার করতেন, এমন কিছু মানে সেখানে যে, কিন্তু এটা এই কনটেক্সটে যে অ্যাপ্লাই করা যায়, ওইখানে অ্যাপ্লাই করা এটাই তফাৎটা। হ্যাঁ সেটা হচ্ছে। এবং এটা সম্ভবত উনি ক্লাসে পড়াতে মেঘনাদ সাহা ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো একটা এমএসসির ক্লাসে পড়াতে সাডেনলি এটা রিয়েলাইজ করেন, আচ্ছা এইভাবে তো রিলেট করা যায়, এবং তারপরে নেই ক্যালকুলেট করে দেন। যেটা বললো যে উনি তো কেমিস্ট্রি এতে ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন, পরে প্রথম দিকে ফিজিসিস্টরা একটু অস্বস্তিতেই পড়েছিল, কারণ ওটা ছিল হচ্ছে কেমিস্ট্রি ইকুয়েশন থেকে বার করেছিলেন। স্যার একটা ছোট প্রশ্ন, স্যার এইচআর ডায়াগ্রাম যেটা, সেগুলো তো এর আগেই হয়েছে, মানে আয়নাইজেশন আসার আগেই, ওগুলো কি সব অবজারভেশন বেস ছিল তো, মানে ওগুলো কোনো সম্পূর্ণ অবজারভেশন হচ্ছে যে স্পেকট্রামে কি লাইন দেখা যায় সেটা নিয়ে কোনো ক্লাসিফিকেশন, কোনটা হাইড্রোজেন বেশি কোনটা হিলিয়াম বেশি এরকম আর কি। হ্যাঁ এইচআর এর এক্সপ্লেনেশনটা অনেক পরে এসেছে, অনেক পরে। হ্যাঁ সেটাই সাহা ইকুয়েশন থেকে আসে আর কি আলটিমেটলি। মানে উনি যেটা ব্যাখ্যাটা আর কি মাইক্রোস্কোপিক বা একটা মানে একটা থিওরিটিক্যাল একটা অ্যাসপেক্টে। এইটা প্রথম শুধুই এমপিরিক্যাল ছিল। নইলে তুমি ভাবো না যে ফিজিক্সটা কি, হিট হচ্ছে একটা এনার্জি দিলে অ্যাটম আয়নাইজ করবে, এটার মধ্যে তো খুব গুরুতর কিছু নেই, এটা যে একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টও বুঝতে পারে, কিন্তু সেটাকে কাজে লাগানো সেটা হচ্ছে এটাকে অ্যাপ্লিকেশনটা ওই সাংঘাতিক কাজটা। হ্যাঁ এবং সেটাই যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কেমিস্ট্রি আর ফিজিক্সের মধ্যে এই যে ক্রস টকটা, এবং এটা একটা কারণ ওরা করতে পেরেছেন, কারণ এরা এই যে সত্যেন বোস, মেঘনাদ সাহা, এরা কিন্তু কেমিস্ট্রিটা খুব ভালো জানতেন, এবং তার জন্য ওরা এই যে দুজন বড় দিকপালের কাছে পড়াশোনা করেছেন, সেটা কিন্তু একটা বড় রোল আছে। মানে এনারা তো বেসিক্যালি গ্রুমডি হয়েছেন উইথ প্রফুল্লচন্দ্র রায় এবং সত্যেন বোস। আমি মেঘনাদ সাহার তো নানা বিষয়ে গবেষণা আছে, এবং সেটা মানে ফিজিক্স থেকে আরম্ভ করে মিথোলজি, সত্যেন বোসের পাবলিকেশন আছে অনেক কেমিস্ট্রিতে, অর্গানিক কেমিস্ট্রিতে, সেটা অনেক পরে, সেটা অনেক মানে আবার যখন এখানে ফিরে এলে শুরু করেছিলেন সেই সময়। কিন্তু ওদের কেমিস্ট্রির ইন্টারেস্টটা একদম প্রথম থেকেই খুব ভীষণভাবে ছিল। সেটা ছিল আরো একটা কথা, যে সেই সময় কিন্তু
এই যে ধরো অ্যাটমিক স্পেকট্রাম এগুলো কিন্তু ফিজিক্স, এখন আমরা যেগুলোকে কেমিস্ট্রির মধ্যে ফেলে দিই তার অনেকগুলো জিনিসই তখন ফিজিক্সের মধ্যে ছিল। ঠিক, কিন্তু কিন্তু মেঘনাদ শাহ শুরু করেছেন ইকুয়েশন কেমিক্যাল ইকুয়েশন থেকে, না কাজে হ্যাঁ, ইকুয়েশন ইকুইলিব্রিয়াম থেকে। আরেকটা কথা যেটা সেটা হচ্ছে জাস্ট মানে মেঘনাদ শাহ ইকুয়েশনের কথা বলি, এটা আমার পার্সোনাল, হ্যাঁ মানে এটা বোধহয় শ্রুবদা বা অনির্বাণের এই এক্সপেরিয়েন্সটা আছে কিনা, আমি কিন্তু এখনো শাহ ইকুয়েশন নিয়ে কাজ করি। মানে আমি বলতে চাইছি নিউক্লিয়ার ফিজিক্সে কিন্তু এখনো শাহ ইকুয়েশন এখনো কাজে লাগে, বা নিউক্লিয়ার ইকুয়েশনে। অ্যাটম নয়, আমরা যেটা করি অ্যাটমের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন বেরিয়ে যায়, ইলেকট্রন ঢোকে, এই তো শাহ ইকুয়েশনে। আর নিউক্লিয়ার শাহ ইকুয়েশন হচ্ছে যে নিউট্রন বেরোবে বা নিউট্রন ঢুকবে, এই জিনিসটা। মানে আমি কিন্তু এখনো সেই নিয়ে রিসার্চ করি, মানে আমি শুধু না, অনেক লোকই করেন, মানে আজও কিন্তু ইউজ হয়, মানে বলছি 100 বছর পরেও সেটা ব্যবহার হচ্ছে। ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এটা তো আসলে প্রিন্সিপল অফ ডিটেইল ব্যালেন্স, সেটাকে আমরা Exactly, পরে exactly. জেনেছি, যেটা হচ্ছে প্রিন্সিপল অফ ডিটেইল ব্যালেন্স। ক্যালকাটা ইউনিভার্সিটির ইতিহাসে সাহা ইকুয়েশন হচ্ছে সবচেয়ে বড় সায়েন্টিফিক ডিসকভারি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে বসে করা। এইটা আমি কেন বলতে আমাদের চাই, রায়চৌধুরী? রায়চৌধুরী ইকুয়েশন ক্যালকাটা ইউনিভার্সিটিতে বসে করা নয়। আচ্ছা, রমন কোথায় এফেক্ট, বসেছে? প্রথমে নাম হচ্ছে রমন এফেক্ট, রমনটাও আইএসসি। ক্যালকাটা ইউনিভার্সিটি প্রপারে বসে করা সবচেয়ে বড় কাজ হচ্ছে সাহা ইকুয়েশন। আচ্ছা, তো কারণ সবই অ্যাসোসিয়েটেড লোক, কিন্তু রামানের আবিষ্কারটা কাল্টিভেশন অফ সায়েন্স, ওই যে বাড়িটা এখন নেই যেটা দেখালাম হ্যাঁ। সেইখানে। আচ্ছা, অমলবাবুর কাজটাও তো বোধহয় আশুতোষ কলেজ থেকে। অমলবাবু না, তখন কাল্টিভেশন হয়েছিল না, তখন কাল্টিভেশন হয়েছিল। কাল্টিভেশন। সেখানে যে বিখ্যাত গল্প, সেই যে মেঘনাদ শাহকে পড়ে শুনিয়েছিলেন, মেঘনাদ শাহ বলে ধর কিছুই জানি, কিছুই বোঝা গেল না। হ্যাঁ, সেই এই কথাটাই আমি তুলতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা আসছি। আরেকটা কথা হচ্ছে যে যেটা আর বড় কাজ বলতে, আর সত্যেন বোসের কাজ ঢাকা থেকে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ মানে হয়তো সবচেয়ে বিখ্যাত কাজ যেটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বসে করা, সেটা মেঘনাদ শাহের এটাই। আর এটাও প্রথম, কিন্তু এদের সবার মধ্যে মানে মানে প্রফুল্ল রায় বা জগদীশ চন্দ্র বোসের কাজ হচ্ছে প্রেসিডেন্সি কলেজ থেকে। হ্যাঁ, তাই এই সায়েন্স কলেজ হওয়ার পরে, সায়েন্স কলেজ তো হয়েছে 1914 সালে, 1914 সালে বাড়িটা উঠেছে বোধহয়, তাই না? 14 সালে ফাউন্ডেশন হয়েছিল, হ্যাঁ 15 সালে বাড়িটা তৈরি হয়েছে, আর 16 সাল থেকে ডিপার্টমেন্ট খুলেছে। পড়ানো শুরু হয়েছে 16 সাল থেকে। হ্যাঁ, মানে একদম প্রিসাইজলি 92 আপার সার্কুলার রোডে বসে করা সবচেয়ে বড় কাজ। প্রথম কাজ, এবং সেটা ঠিক বলছে, প্রথম মেজর কাজ ওইটাই, প্রথম মেজর কাজ এটাই, প্রথম মেজর কাজ এটাই। কারণ রামান তো তখন তো উনি ওই সব বিভিন্ন তবলা যেমন আইএসসিএস রিসার্চ করতেন, খুব ফর্মালি, মানে খুব স্ট্রাকচারই করতেন, কিন্তু চাকরিটা ওখানে ছিল না বলে উনি সকাল সন্ধ্যে করতেন। না, উনি যখন ম্যাড্রাস ইউনিভার্সিটি স্টুডেন্ট তখনই উনি রিসার্চ করতে শুরু করেন, এবং তখন উনি ভালো ভালো পেপার আছে। তো ফার্স্ট হচ্ছে লর্ড রেলি ওনাকে একটা চিঠি লেখে, ডিয়ার প্রফেসর রামান বলে, তখন কিন্তু ও ছাত্র। হ্যাঁ, কারণ ভেবেছেন যে এরকম কাজ তো একজন সিরিয়াল অফিসার করতে পারে। তাই রামান তখন থেকেই কিন্তু রিসার্চ করে। তারপর এখন তখনকার দিনে অডিট অ্যাকাউন্ট সার্ভিসে বললাম তো, তখনকার দিনে 2000 টাকা মাইনে একটা সাংঘাতিক মাইনে, হিউজ ব্যাপার। হ্যাঁ, রোলস রয়েস টেকনোলজির মধ্যে 2000 টাকা মানে এখন বোধহয় 5-7 লাখ টাকা হবে, আরো বেশি হবে হয়তো, তুমি যা হিসাব দিচ্ছিলে। কিন্তু ফলে তারপর তো ছেড়ে দিলেন, হ্যাঁ ছেড়ে দিলেন। এবং কলকাতায় উনি ওই সন্ধ্যেবেলা কোথায় কাজ করতে পারেন, তখন ওই এর কাছে ধরেছিলেন, এই যে ভদ্রলোকের নামটা কি, যে মহেন্দ্রনাথ সরকারের ছেলে, অমৃতলাল সরকার তখন সেক্রেটারি ছিলেন কাল্টিভেশনে। আর তখন এই যে বিজয়নগরের ল্যাবরেটরি, যেটা ছবি দেখালাম, যেটা তৈরি হয়েছিল, সেটাতে বিশেষ কিছু হতো না, সেটাতে বেসিক্যালি কিছু ডেমনস্ট্রেশন ইত্যাদি হতো। তা অমৃতলাল সরকার খুবই খুশি হন যে ওখানে সত্যি কেউ গবেষণা করতে চায়, এবং ওনার গবেষণা তখন দুটো ছিল, উনি করতেন কিছুটা অ্যাকোস্টিক্স ওয়েভস ছিল না। তো আমি স্যার যেটা বলতে চাইছিলাম, মেঘনাদ সাহার যে একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন থ্রু আউট হিজ লাইফ, যে উনি কিন্তু খুব মানে একরোখা, উনি যেটা ভাববেন বা উনি যেটা ঠিক মনে করবেন, বা উনি একদম মানে ম্যান অফ প্রিন্সিপাল। কারণ অনেকগুলো উদাহরণ দিই। এক নম্বর হচ্ছে যে ছোটবেলা থেকে শুরু করলে যে ওনাকে বারণ করা হয়েছিল, উনি কোনোদিন শোনেননি। ওনার অ্যাসোসিয়েশন উইথ স্বদেশী আন্দোলন উনি রেখে গেছেন। পরবর্তীকালে ওনাকে স্কুল থেকে বিতাড়িত করা হয়। তার পরবর্তীকালে উনি কেরিয়ারে নিজের সমস্যায় পড়েন, অথচ উনি মানে একদম হার্ডকোর, মানে বাহাজুদ্দিনের সঙ্গে ওনার কানেকশন। উনি হয়তো ওই যদুগোপাল মুখার্জির সঙ্গে ওনার অ্যাসোসিয়েশন,
এম এন রায়ের সঙ্গে ওনার অ্যাসোসিয়েশন, এম এন রায় নাকি ওনাকে বই পাঠান, তো হি মাস্ট বি অ্যান এক্সপার্ট অন ইট, রাইট? না না এম এন রায়ের মতো মানুষজন না, উনি মানে কিপার অফ ছিলেন, মানে ওর যে কোডটা সেটার কিপার ছিলেন মেঘনাথ শাহ, মানে জার্মানি থেকে কোড নিয়ে এসেছিলেন, যে কিপার যেটা আর কি, মানে কোড যেটা আর কি, যেটা দিয়ে বোঝা যেত যে কে বিপ্লবী দলের সদস্য, সে জার্মানি থেকে মেঘনাথ শাহর মাধ্যমে এসেছিল। আচ্ছা আচ্ছা, বাহ। একটা জায়গা পড়বো একটুখানি, একটা জায়গায় রমা সাহার লেখা, অবশ্যই স্যার, আমি স্যার কোশ্চেনটা শেষ করি, নাহলে স্যার হারিয়ে যাবে। আপনি ওটা পড়বেন, কোশ্চেনটা শেষ করে নি। পরবর্তীকালে দেখবেন যে আমরা সকলেই জানি যে সিবি রমনের সঙ্গে ওনার একদম মানে যাকে বলে একদম লেভেলের একটা কনফ্লিক্ট। পরবর্তীকালে আমরা আরো দেখি যে সেটা কলকাতাতে ইভেন আশুতোষ মুখার্জির সঙ্গে ওনার নানা রকম সমস্যা। তারপরে আমরা নেহেরুর সঙ্গে ওনার একটা সম্পর্কের স্পেকট্রাম দেখি, এবং এবং আমরা একটা ছোট্ট একটা গ্লিম্পস পাই অন ফ্রম স্টুডেন্টস পার্সপেক্টিভ হুইচ ওয়াজ নট ভেরি প্লেজেন্ট, যেটা একেআর এর লেখা। একেআর এজ আ স্টুডেন্ট তাকে উনি বেশ ডিসকারেজ করেন, না হলে হয়তো একেআর অন্য কিছু নিয়ে রিসার্চ করতেন, ভালোই হয়েছে, কিন্তু উনি ডিসকারেজ করেন। এবং মানে ওনার নিজের কথাতে আমরা পাই তো। এবং তারপরে পার্লামেন্টে গিয়ে তো ইয়ের সঙ্গে জওহরলালের সঙ্গে রীতিমতো একদম মানে একটা বেশ একটা গরম গরম একদম কনফ্লিক্ট যাকে বলে। তো ওনার ওই পার্সোনালিটিটা মানে আপনাদের কি মনে হয় যে এটা খুব ইন্টারেস্টিং, মানে এটাই কি ওনাকে ওনার জীবনে খুব এগিয়ে নিয়ে গেছে নাকি কনফিউজ করেছে? কারণ উনি হয়তো কিছুটা ডিরেকশনহীনতাতেও ভুগেছেন, মানে হয়তো এত কিছু ওনার জীবনে এসেছে, সেটা হয়তো ওনার জীবনের টাইপ, উনি হয়তো সেটা পছন্দ করেছেন, কিন্তু এই একরোখা যে আমি এটা করবো তো করবোই, হ্যাঁ বলে হয়তো উনি মহাভারত কবেকার তৈরি হয়েছে সেটা দিয়ে উনি তার পিছনে পড়ে গেছেন, বা করবো তো করবোই বলে হয়তো অনেক কিছু নানা বিষয় নিয়ে রিসার্চ করতে শুরু করে। লোকে ইভেন এটাও বলেছে, আমি সেটা কেউ না, আমি জাস্ট রিডিং থেকে বলছি, যে লোকে এটাও বলেছেন রিসার্চ করার টাইম পান কখন, এত কিছু করবেন তো, এরম টাইপের আর কি। তো হ্যাঁ স্যার, আপনি এটা বলে নিন, গৌতম বাবু একটু পড়ে নিন যেটা পড়বেন বলছেন, তারপরে যদি এটা নিয়ে একটু কমেন্ট করেন খুব ভালো হয়। মেঘনাথ শাহ ছোটবেলায় একটা জিনিস রমা শাহ লিখেছেন, জাস্ট পড়ছি, হ্যাঁ। বালক বালক মেঘনাদের আরেকটি চরিত্রগত বৈশিষ্ট্য ছিল, কোনো কিছু তার মনোমতো না হলে মায়ের আঁচল ধরে সুদীর্ঘকাল তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা। কিভাবে? অবশ্যই কান্নার মাধ্যমে। এই জন্য সম্ভবত তাকে অনেক সময় কান্দুইন না, মানে কান্দুনি বলে ডাকা হতো। খুব ভোরে উঠে বই নিয়ে পড়তে বসা ছিল তার নিত্যদিনের অভ্যেস। যদি কোনোদিন ঘুম ভাঙতে দেরি হতো তাহলে আর উপায় থাকতো না, মায়ের আঁচল ধরে কাঁদতে বসতেন, আবাগির বেটি আমার উঠাইয়া দিস নাই কেন? আমি পড়ুম কখন? মানে হ্যাঁ, এটা ঠিক যে প্রচন্ড একরোখা ছিল, এবং তার একটা কারণ শ্রীরূপদা বোধহয় প্রথমেই যেটা বলেছে, যে উনি ছোটবেলা থেকে খুব একটা সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে বিভিন্ন ভাবে, একটা দারিদ্র, একটা হচ্ছে যে এমন প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এরকম ভাবে মানুষ হয়েছে। আমাদের দেশের যে বড় বৈজ্ঞানিক আমরা যাদের, তারা কেউ এরকম ভাবে হয়নি। তাদের অনেক সুযোগ সুবিধা পেয়েই তারা হয়েছে, কেউ বেশি কেউ কম, কিন্তু মেঘনাদ সাহার মতো স্ট্রাগল বোধহয় কাউকে করতে হয়নি। মানে শুধু ফিনান্সিয়াল স্ট্রাগল নয়, মানে ওনাকে জাতপাতের সমস্যা সারা জীবন, সে গল্পগুলো আমি বেশি তুলে ধরতে চাইছিলাম না, কিন্তু আমরা সেটা জানি যে ওনার যে, আমরা তো জানি যে হিন্দু হস্টেলে যেমন ওনাকে তো বারান্দায় খেতে হতো, কারণ অনেকে ওনাকে সাথে খাবে না এক জায়গায়। তারপরে রামানের সাথে ঝামেলার সূত্রপাত কিন্তু সেই কারণে। রামান ব্রাহ্মণ ট্যামরাম, আমরা হচ্ছে টিপিক্যাল তামিল ব্রাহ্মণ টামরাম, এবং সেটা রামান কোনোদিন ভুলতে পারেনি। এবং সত্যি বলতে গেলে যে রামান মেঘনাদ শাহর বিরুদ্ধে, মানে মেঘনাদ শাহ যখন ওরকম, মেঘনাদ শাহর প্রথম নাম ডাকটা বেশি হয়ে যায় না রামানের থেকে। রামান নোবেল প্রাইজ গুলো পরে হয়, 1929 সালে আবিষ্কার হয়েছে রামানের, 28 বা 29-এ, এবং তারপর 1930-এ উনি নোবেল প্রাইজটা তখন বড় হয়ে যান। কিন্তু 1920 সালে তখন রামানের নাম কে জানে? ঠিক আছে, রামান কাজ করেন কিছু ওয়েভস অপটিক্সে, এরকম অন্যান্য বৈজ্ঞানিকদের মতোই, কিন্তু মেঘনাদ শাহ তখন অলরেডি বিখ্যাত হয়ে যায়, তখন রামানের সেটা একটু ভালো লাগেনি। এবং রামানেরও একই ধরনেরই একটা চরিত্র বলা যায়, সব জায়গাতেই উনি নানা রকম ভাবে কনফ্লিক্টে জড়িয়ে পড়েছেন, সেই কলকাতায়, ব্যাঙ্গালোরে, সব জায়গাতেই। রামান আর মেঘনাদ শাহর মধ্যে তো সেটা তো ছিল, মানে তারপর সেটা একটা মানে একটা জাতক ক্রোধ টাইপের হয়ে দাঁড়িয়েছিল দুজনের মধ্যে, এবং এই যে যার ক্ষতি করতে, এবং দুজনে একজন একজনের ক্ষতি করতে গিয়ে আসলে ভারতের বিজ্ঞানেরও ক্ষতি করেছেন। কিন্তু আমি এটা বলবো যে মেঘনাদ সাহার যেটা হয় সেটা হচ্ছে যে ভারতের স্বাধীনতার আগে এবং পরে, মানে স্বাধীনতার পরে উনি কিছুটা যাকে বলে এমবিটার্ড, এটাও ছিল। তার কারণ হচ্ছে যে স্বাধীনতার সময় যে স্বপ্ন, অনেকে তো অনেক রকম স্বপ্ন দেখে স্বাধীন ভারতে, কিন্তু
বিশেষ করে স্বাধীন ভারতকে নেহেরু যেভাবে তৈরি করতে শুরু করেন, ঠিক আছে, তো নেহেরুকে তো আমরা তখনকার দিনে, প্রথম কথা উনি তখনকার দিনে যাকে বলে বামপন্থী লেফটিস্ট, নেহেরু সুভাষচন্দ্র বোস তাদের তখনকার দিনে তারা তথাকথিত কংগ্রেসের লেফট, এবং কিন্তু নেহেরু স্বাধীনতার পরে ক্রমশ লেফট থেকে ক্রমশ রাইটের দিকে সরতে শুরু করেন, করে একটা সর্ট অফ সেন্ট্রাল পজিশনে উনি কিন্তু অনেকটা রাইটের দিকে সরে যান, এবং মেঘনাদ সাহা কিন্তু ওনার পজিশনটা ছাড়েনি। একটা কথা হচ্ছে উনি দারিদ্র কাকে বলে এবং পড়াশোনার সুবিধা না পাওয়া কাকে বলে, এটা তো উনি ওনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ছিল, সেটা নেহেরুরও ছিল না, হোমি ভাবারও ছিল না, সিভি রামানেরও ছিল না, গান্ধীরও ছিল না। এরা কিন্তু সবাই সম্ভ্রান্ত ঘরের থেকে এসেছে। সত্যেন বসুরও বাবা খুব ভালো চাকরি করতেন। সত্যিকারের দেশের সাধারণ লোক বা মানে ম্যাসেজের যে কি প্রয়োজন সেটা হি নিউ ফ্রম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, কিন্তু বাকিরা কিন্তু কেউ জানতো না। তারা সকলেই বেশ ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এমন এসেছে যে তারা সেটা দেখেনি, তারা বাইরের থেকে দেখেছে, বাট হি নিউ ইট অ্যাজ এন ইনসাইডার। এই ডিফারেন্সটা আমরা ভুললে চলবে না। এবং নেহরু যত সরে আসে টুয়ার্ডস দ্য রাইট, আজকের পরিপ্রেক্ষিতে আজকাল নেহরুকে লেফটিস্ট বলা হয়, কিন্তু তখন ব্যাপারটা উল্টো ছিল। মানে ওনার ড্রিফট টুয়ার্ড গান্ধিয়ান ফিলোসফি, নেহেরুর ড্রিফট টুয়ার্ড গান্ধিয়ান ফিলোসফি নিয়ে ওনার সঙ্গে মেঘনাদ সাহার একটা কনফ্লিক্ট ছিল বোধহয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর, খুব মেজর। আমাদের মনে রাখতে হবে যে মেঘনাদ সাহা আবার সুভাষ বোসের সাথে খুব ক্লোজ ছিলেন, এবং তখন একটা সুভাষ বোসের ব্যাপারেও একটা ডিফারেন্স হয়ে যায়, গান্ধীর সাথে নেহরুও সরে যান সেখান থেকে। আরেকটা ব্যাপার খাদি এবং সেটা একটু গান্ধিয়ান ফিলোসফি, সেটা মেঘনাদ সাহার সম্পূর্ণ বিরুদ্ধে ছিল একেবারে। এই জায়গাটা স্ট্রং পজিশন ছিল, ইন্ডাস্ট্রিয়াল করতে হবে ফ্রম দ্য বেস। আর একটা সায়েন্সের ব্যাপারেও একটা বিগ ডিফারেন্স ছিল, যেটা পরে ওনার কনফ্লিক্ট হয় হোমি ভাবার সাথে, হোমি ভাবা, ভাটনাগর এদের সাথে। যে ভাটনাগর ওনার একদম মানে জিগরি দোস্ত ছিলেন 100। হ্যাঁ, ওনার মেইন ব্যাপার ছিল যে মেঘনাদ সাহা ওয়ান্টেড যেটাকে বলে বটম আপ অ্যাপ্রোচ, যে বেস তৈরি করো ভালো করে, তারপরে তার থেকেই বিজ্ঞান হবে। আর হোমি ভাবা বা ভাটনাগর এরা একটা টপ ডাউন অ্যাপ্রোচ, এবং যে অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি নেহেরু অ্যাডপ্ট করলো, যেটা আমাদের নেহেরু পছন্দ হয়েছে। এই যে আমাদের দেশে এত ইনস্টিটিউট তৈরি করো গারাখানে, তখন আমরা দেখছি যে ওই পলিসির থেকে হয়তো মেঘনাদ সাহার আইডিয়াটাই বেটার ছিল ইফ ইট হ্যাড ওয়ার্কড। কারণ এখন আমরা তো দেখছি যে না, এই কতগুলো এলিট ইনস্টিটিউট, আমি নিজেও একটাতে চাকরি করি, এখানে যে সুবিধা লোকে পাচ্ছে সেটা তো দেশের বাকি লোকেরা পাচ্ছে না, এবং ফলে ইন্ডিয়ান সায়েন্স একটা জায়গা অবধি উঠে তারপর তো আর উঠে দেয়, একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। ওয়ারেস হয়তো মেঘনাদ সাহার আইডিয়াটা ফলো করলে সেটা হয়তো আরো ফান্ডামেন্টাল ছিল। মানে ইউনিভার্সিটি গুলো থেকে মানে একদমই আন্ডার ফান্ডেড হয়ে গেল, মানে যে জায়গাগুলো সেন্টারটা ছিল মেইনলি স্বাধীনতার আগের সায়েন্সের, সেইটা কমপ্লিটলি আন্ডার ফান্ডেড হয়ে গেল এর জন্য, মানে স্বাধীনতার পরে। আর মেঘনাদ সাহা এটা খুব ছিল। কথা পরে হচ্ছে যে স্বাধীনতার পরে সত্যি ফান্ডস কিছু ছিল না, তখন তো দেশে দুর্ভিক্ষ চলছে, তখন মানে প্রত্যেক বছরে এত হাজার হাজার লোক না খেতে পেয়ে মারা যেত। হ্যাঁ, আমার ছোটবেলায় আমার মনে আছে কাগজে পেত 20 malnutrition deaths, তখন malnutrition বলতো, আসলে malnutrition মানে starvation। হ্যাঁ, কিন্তু সেটা আমরা জানি না 70s-এও তখন ওরকম কাগজে বেরোতো malnutrition deaths। তাই এবং তারও কিছুদিন আগে সেই PL480 গম আসতো, তবে খেতে পেত। PL480, হ্যাঁ এক্স্যাক্টলি, গম আসতো। এবং তারপরে ধরো স্বাধীনতার পরে তখন কিছুদিন আগেও চা বাগানের এই সমস্ত নিউজ আসছিল। হ্যাঁ, সে ফার্মার সুইসাইড তো এখনো হয়। হ্যাঁ, যাই হোক, না কিন্তু এটা অনেক অ্যাকিউট ছিল। প্লাস স্বাধীনতার পরে পার্টিশনের পরে এত পপুলেশন এক্সচেঞ্জ হয়েছে। না, আমরা স্যার যে বিষয়টা নিয়ে আলোচনায় ঢুকে গেলাম সেটার পেছনে কিন্তু ওই আমাদের গ্রিন রেভলিউশন, সেটার একটা মানে আমরা যে জায়গাটা চলে গেলাম সেটার একটা সেটার একটা বলার চেষ্টা করছি যে তখন সায়েন্সকে দেবার মতো টাকা ছিল না, যে তখন সায়েন্স বিলাসিতা নিঃসন্দেহে, যেখানে হ্যাঁ, তাই তখন পলিসিটা ছিল যে কয়েকটা জায়গা তৈরি করি, তাহলে আমরা অন্তত একটা মানে একটু দুনিয়াকে দেখাতে পারবো। মেঘনাদ সাহা কিন্তু সেভাবে ভাবেননি। মেঘনাদ সাহা বা সত্যেন বসু ওনার সাথেই ছিল যে না, এটা আমরা গ্রাসরুটসে তৈরি করি, আমাদের এক্ষুনি আমাদের বড় রেজাল্টের দরকার নেই, আমাদের ধীরে সুস্থেই হবে, কিন্তু যখন হবে তখন ভালো করে হবে, এটা ওনার ফিলসফি ছিল। এই ফিলসফিক্যাল ডিফারেন্সের সাথেই কিন্তু গন্ডগোলটা শুরু। আর একটা ব্যাপার হচ্ছে যে খাদি, উনি মনে করতেন খাদিটা বুজরুকি,
উনি পরিষ্কার ভাষায় বলে গেছেন যে প্রাচীন প্রাচীন ধ্যান ধারণা জড়িয়ে থাকার কোনো মানে নেই। উনি ওটাকে বুজরুকি বলেছেন এক জায়গায়, হ্যাঁ হ্যাঁ। পরিষ্কার বলেছেন যে ওটা বুজরুকি, ওসব করে দেশের উন্নতি হবে না, দেশের উন্নতি হবে ফ্রম লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আজকেও তো আমরা তো সেদিকেই তাকিয়ে আছি, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি করতে পারিনি কিন্তু সেদিকেই তো তাকিয়ে আছি। হ্যাঁ, তাই আর সেটা মেঘনাথ স্যার মানে এইসব ব্যাপার ইন্টারেস্টিং যে মেঘনাথ স্যার এইসব ব্যাপারে থিঙ্কিং গুলো ধরো দামোদর ভ্যালি কর্পোরেশন, সেখানে কিন্তু থিঙ্কিং ওয়াজ ভেরি বিগ। হ্যাঁ সেই সেখানেও হ্যাঁ, সেখানেও আবার ওনার গ্রাসরুটস এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। কারণ 1922 সালে একটা বিশাল বন্যা হয় এবং সেই বন্যার ত্রাণে আচার্য প্রফুল্লচন্দ্র একটা লিড নেন এবং মেঘনাথ সাহাটার ওরা সব ওনার সাথে যায়। তাই বন্যা ত্রাণ এবং বন্যা হলে কি হয় সেটা চোখে অ্যাকচুয়ালি দেখেছেন। অভিভাবক কি কোনোদিন দেখেছেন বন্যা হলে কি মানুষের কি অবস্থা হয়? দেখেন। ভাটনাগর কি দেখেছেন? দেখেননি। কিন্তু এরা কিন্তু সত্যি গ্রামে গ্রামে গিয়ে এবং লোককে উদ্ধার করে সেগুলো ওরা অ্যাকচুয়ালি দেখেছেন। তাই এর মধ্যে ডিফারেন্স ইন ফিলসফির এটাও একটা মেজর কারণ। কিন্তু যেটা হলো তারপরে উনি এমবিটেড হয়ে তারপরে উনি তো সকলকেই গালাগালি দিতে শুরু করেন। ওনার একটা চিঠি আছে নেহেরুকে, এবং নেহেরু তখন ওনার যে প্রথম কথা উনি অপোজিশন মেম্বার হয়ে গেলেন কংগ্রেস থেকে। তো স্যার একটা কথা এই প্রসঙ্গে একটা কোট, সেটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্রের, সে কথাটা বলে দিই। সেটা হচ্ছে যে কেউ, আমার নাম মনে পড়ছে না, একজন খুব বিখ্যাত মানুষ আচার্য প্রফুল্লচন্দ্রকে বলেন যে এই আন্দোলন বিপ্লব চলছে, আপনাদের কিন্তু সাহায্য লাগবে আমার এই আন্দোলনে। তখন ফেমাসলি প্রফুল্লচন্দ্র রায় বলেন যে সায়েন্স ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যান্ট। হ্যাঁ তো মানে এরকম একটা মেন্টালিটিতে মেঘনাথ সাহারা হ্যাঁ, হ্যাঁ ওনার জীবনে একটা বিরাট ইনফ্লুয়েন্স। এবং ওনার পরের দিকে ওনার চিঠিপত্র আছে অনেক পরে প্রফুল্লচন্দ্রের সাথে এক্সচেঞ্জ, সেটা আছে। কিন্তু আমি যেটা বলেছি এটা পরে উনি এমবিটেড হয়ে তখন উনি নেহেরুকে কড়া চিঠি লিখতেন। এখন নেহেরু নেভার লস্ট হিজ রেসপেক্ট ফর মেঘনাথ সাহা, বাট হি মুভড হিম আউট, সাইডলাইন করে দিয়েছিল, ক্যালেন্ডার রিফর্মসে পাঠিয়ে দিয়েছিলেন। যে ক্যালেন্ডার রিফর্মস করো দেশের পলিসি। অ্যাটমিক এনার্জিতে ছিলেন না, ক্যালেন্ডার রিফর্মসে ছিলেন। সেই এবং যে দেশে প্রথম সাইক্লোট্রন তৈরি করে, যে নিউক্লিয়ার ফিজিক্সে দেশের প্রথম পেপার লেখে, অ্যাটমিক এনার্জি থেকে তাকে সম্পূর্ণ সরিয়ে দেওয়া হয়। তাই সেই ব্যাপারে উনি যথেষ্ট এমবিটেড ছিলেন। এবং মানে he went on spend almost 2 years for calendar reform, I think 62 বছরের জীবনে। তখন উনি খুব বেশি যে বিজ্ঞানের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত ছিলেন এমন নয়। তখন উনি প্রায় ম্যানেজারিয়াল পজিশনে, দুটো ইনস্টিটিউটের ডাইরেক্টর এরকম। এবং তখন সায়েন্স ইনস্টিটিউট মোটামুটি ওনার চালা, মানে বিডিনাথ চৌধুরী উনি আইএসএস উনি দেখেন তখন, আইএসএস উনি তখন ডাইরেক্টর। উনি হ্যাঁ আইএসসির ডাইরেক্টর। তখন তো উনি কিছুই বিশেষ দেখতেন না, সেই জন্যই ওই অমল বাবুর সাথে যে সব ঝামেলা হয়েছিল তখন। হ্যাঁ সেই মানে নিজে খুব একটা দিতে পারতেন না, সময় বাড়তেন। মেঘনাথ সাহা মোটামুটি ভাবে পরের বার যখন কলকাতায় ফিরে এলেন তারপর থেকে সেই ইনস্টিটিউট অফ ফিজিক্স তৈরি করেন। তারপর থেকে ফিজিক্সে কন্ট্রিবিউশন কিন্তু খুব বেশি নয়, মানে ইনস্টিটিউট বিল্ডিং এই সেই। না কিন্তু এই মানে সেটা ঠিক, কিন্তু আবার এটা ধরো সাইক্লোট্রন বা ধরো ইলেকট্রন মাইক্রোস্কোপ এই জিনিসগুলো ভাবছিলেন তখন, মানে এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে মানে ইনফ্লুয়েন্সিয়াল পেপার লেখা যদি বলে সেটা বোধহয় তার আগে শেষ হয়ে গেছে মোটামুটি। ঠিক আছে, তখন ওনার 50 বছর বয়স হয়েছে। হ্যাঁ 50 বছর বয়স আবার। এবং ওনারা মানে ওনাদের বন্ধু বান্ধবদের মধ্যে ফেমাসলি কম্পেয়ার টু সত্যেন বোস, উনি কিন্তু প্রথম এফআরএস পান এবং উনি মানে হি শাইন্ড, ভালো কাজগুলো আগে করেন। ডেফিনেটলি মানে সেটাও তো সন্দেহ নেই, 25-26 বছর বয়সের মধ্যে যে মেজর কাজ করেছেন, এফআরএসও প্রথম হয়েছে। সত্যেন বোস এ ওয়াজ এ লেট ব্যাক অ্যাপ্রোচ, আর ঠিক আছে হবে কোন এরকম কিছু একটা ব্যাপার ছিল না তাও নয়। কিন্তু সত্যেন বোস তখন আইডিয়া মানুষের মাথায় কখন আসবে সেটা তো কেউ বলতে পারে না, বলতে পারেন ঠিক। কিন্তু সত্যেন বোস বিখ্যাত কাজেও কিন্তু মেঘনাথ স্যারের একটা রোল আছে, আমি জানি না। আমি জানি হ্যাঁ একটু বলুন স্যার কাইন্ডলি। 1 মিনিটের জন্য বলি। সেটা হচ্ছে সত্যেন বোস তো ঢাকায় গিয়ে পড়াতেন, উনি থার্মোডাইনামিক্স আর ইলেকট্রোডাইনামিক্স পড়াতেন। আর as it happens মেঘনাথ সাহা ক্যালকাটা ইউনিভার্সিটি থার্মোডাইনামিক্স আর ইলেকট্রোডাইনামিক্স পড়াতেন, ওরা একই জিনিস। এবং মেঘনাথ সাহা আবার একটু কোয়ান্টাম থিওরিও তখন ওর মধ্যেই ধরা হতো, থার্মোডাইনামিক্স ইত্যাদি এক্সটেনশন হিসেবে ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে এসেছিল বলে ওইখানেই ধরা হতো। এবারে 1923 সালের পুজোতে মেঘনাথ সাহা বাড়ি যান, বাড়ি তো ঢাকায়, বাড়ি যান এবং কয়েকদিন এসে সত্যেন বসুর সাথে নিজে দেখা হয়, বন্ধু একসাথে, সেও ঢাকায়। তো তখন ওরা এটা নিয়ে
তখন অ্যাকচুয়ালি ফিজিক্সও আলোচনা হয়, এবং তখন ওই সময় সত্যেন বোস তখন বলতে শুরু করে যে এই প্ল্যাঙ্কের হাইপোথিসিস, এটা আমি ক্লাসে পড়াতে গেলে ছাত্ররা বড় উল্টো প্রশ্ন জিজ্ঞেস করে যেগুলো আমি কোনো উত্তর দিতে পারি না, এর মধ্যে অনেকটা অ্যাডহক জিনিস আছে, আমাকে ওদের বলতে হয় এটা তোরা ধরে নে। হ্যাঁ, তো মেঘনাদ সাহা তখন বলে এই ব্যাপারে কি আইনস্টাইন আর এরেনফেস্টের রিসেন্ট পেপারটা দেখেছো, বা পাউলির পাউলির পেপারটা আছে? তখন সত্যেন বোস বলেন আমি তো দেখিনি, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে তখনও বিশেষ জার্নাল আসে না, সবই তো শুরু হয়েছে। তখন মেঘনাদ সাহা বলে যে না, মেঘনাদ সাহা কিন্তু তখন এলাহাবাদে, আর এলাহাবাদে তখন অনেক বেশি জার্নাল আসতো। মেঘনাদ সাহা তখন বলে আমি ওগুলোকে হাতে টুকি নিয়ে এসেছি, তখনকার দিনে লাইব্রেরিতে এই জার্নালটা হাতে করে টুকতে হতো। হ্যাঁ, আমার খুব ছোটবেলা আমিও কিন্তু নোট টুকেছি হাতে বইয়ের থেকে, তখনও জেরক্স আসেনি, কিন্তু যাই হোক, তো হাতে করে টুকে নিয়ে এসে মেইন জিনিস নোটগুলো সেই টুকে নিয়ে সেই নোটগুলো দেখতে দেন সত্যেন বোস। সেইখান থেকে সত্যেন বোস ভাবতে শুরু করে। তারপরে পুজোর সময় তো মেঘনাদ সাহা পুজোর পরে চলে যান আবার এলাহাবাদে, কিন্তু ওইটার উপর বেস করে এবং ওদের লাইন অফ থিঙ্কিংটা যে ভুল, তার থেকে একটা অন্য লাইনে ভাবা যায় যেটা অরিজিনাল চিন্তা না, সেটা কিন্তু ওইখান থেকে শুরু হয়। তাই হয়তো মেঘনাদ সাহার ওই ভিজিটটা না হলে সত্যেন বোসের বিখ্যাত কাজটা নাও হতে পারত, জানি না, সেটা স্পেকুলেট, হয়তো এমনিও হতো, কিন্তু মানে ওনারা এরকম বেশ আড্ডা মারার ছলেতেই বেশ নোবেল ওয়ার্ডি কাজকর্ম করছেন। না, সেই সময়টা খুব ইন্টারেস্টিং ছিল, তা না হলে হয়তো। হ্যাঁ, সেটাও একটা কথা। আর তখন একটা ব্যাপার ছিল যে হয়তো এখন যেটাকে আমরা সাধারণ কাজ বলবো, যেহেতু তখন একটা বিপ্লব ঘটছে সায়েন্সে, তখন সেই সাধারণ কাজটা অসাধারণ কাজ হয়ে দাঁড়িয়েছিল, সেটাও অনেক ব্যাপারে সেটাও ছিল। আরেকটা কথা যেটা বলার, একটা জিনিস হয়তো আমরা মিস করে গেলাম, সেটা হচ্ছে যে মেঘনাদ সাহা এত ভালো কাজ করেছেন, তথাপি সারা জীবন কিন্তু উনি স্ট্রাগল করেছেন টু গেট ফান্ডিং, টু গেট এ ডিসেন্ট ল্যাব, টু গেট গুড স্টুডেন্ট, যদিও পরবর্তীকালে ভালো স্টুডেন্ট অনেক পেয়েছেন, টু গেট গুড স্টুডেন্টস, এবং ওনাকে হয়তো এটা বলতে হয়েছে যে আমার কাজ নিয়ে সারা পৃথিবীর মানুষজন কাজ করে যাচ্ছে, অথচ আমারই কাজ করার মতো ইনফ্রাস্ট্রাকচার নেই। এটা একটা হয়তো ওনার জীবনের একটা দুঃখ, হয়তো অনেক অনেক কিছু আরো করতে পারতেন ওনার 62 বছরের জীবনে। আমি এটা বলবো যে ওনার একটা একটা সাবঅল্টার্নের একটা ফিলিং তো ছিল সারা জীবন, কিন্তু সত্যি বলতে গেলে উনি কিন্তু যে ফান্ডিং পাননি তা কিন্তু নয়। ফর এক্সাম্পল, উনি যখন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সটা প্রথম করেন, হ্যাঁ, তখন উনি কিন্তু প্রচুর ফান্ডিং পেয়েছিলেন দোরাবজি টাটা ট্রাস্ট থেকে, যে 1945 ওটাও শুরু এবং টিআইএফআরও শুরু, এবং টাটা 60,000 টাকা দিয়েছিলেন। হ্যাঁ, তখন 2,10,000 টাকা পেয়েছে, তখন 2,10,000 টাকা পেয়েছিলেন, সেই সময় টাকাটা খারাপ না, অনেক টাকা, এবং গভর্নমেন্ট থেকেও টাকা পান, সিএসআর এর থেকে টাকা পান, যেটা ভাটনাগরের থ্রুতে পান। ভাটনগর পাম্পের জন্য 13,000 টাকা দিয়েছিলেন। তারপরে ম্যাগনেটের পয়সাটা বোধহয় এসেছিল অন্য কোন একটা স্পেশাল গ্রান্ট থেকে, বোধহয় ইউনিভার্সিটি দিয়েছিল, তাই না? ম্যাগনেটের টাকাটা বোধহয় ইউনিভার্সিটি থেকে দিয়েছিল। সুর ইন্ডাস্ট্রি থেকে টাকা পেয়েছিলেন। উনি যে পাননি তা কিন্তু নয়। এলাহাবাদ ইউনিভার্সিটিতে থাকার সময় পেয়েছিলেন, মানে ওখানকার যে ল্যাব এলাহাবাদের কিছু টাকা ওরা দেবে বলেছিল বলেই তিনি চলে গেলেন। সবসময় আমাদের সায়েন্টিস্টদের সবসময় থাকে যে আরো বেশি পেলে সবসময় আরো বেশি ভালো, এটা কোনো সন্দেহ নেই। স্টুডেন্টদের কথা বলবো যে এলাহাবাদে কিন্তু উনি যথেষ্ট ভালো স্টুডেন্ট পেয়েছিলেন। এলাহাবাদে ওনার সাথে এতগুলো কাজ করেছে এরা, রমেশ মজুমদার, তারা কিন্তু শ্রীবাস্তব, এরা খুবই ভালো। ইন্ডিয়ার ফিজিক্স কমিউনিটিতে তারা যথেষ্ট নাম করেছে। আর একটা দুটো কথা বলে শেষ করার আগে বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে ওই যে আরেকটা জিনিস করেছেন যে একাডেমি, অনির্বাণ বলতে পারবেন, একাডেমিটা প্রতিষ্ঠা করেছেন এলাহাবাদে, এইটা বোধহয় একটা বলার কথা, যে ওটা আমাদের দেশের সবচেয়ে পুরনো সায়েন্স একাডেমি। তোমরা কালচার পত্রিকাটা যেটা এখনো চলছে সেইটা, এইগুলো একটা ওনার। তবে এটাও ঠিক যে ভারতবর্ষ হচ্ছে একমাত্র দেশ যেখানে 3টে একাডেমি আছে, এবং এটার মূলে কিন্তু সুবিধা যেটা বললে যে রমন সাহার যে সেই যে ঐতিহ্য আমরা এখন ওই রেশারেসিতেই ওটা তৈরি হয়, এবং এদের রেশারেসির ফলে বহু লোক একাডেমিতে কোনো একাডেমিতেই পাচ্ছে না বলে তখন আবার কোঠারি আরেকটা একাডেমি করে, এবং আজও আমরা শুনি যে এই একাডেমির মেম্বার হতে পারছে না, এই একাডেমির মেম্বার হতে পারছে না। হয়তো আমরা দেখবো কিছুদিন বাদে একটা চতুর্থ একাডেমি,
কোনোই মানে না। নিজে নিজে এটা হচ্ছে এটা একটা ভারতীয় ক্যারেক্টারিস্টিক। এটা আমরা বলি না যে একটা শহরে একজন বাঙালি থাকলে একটা কিছু হয় না, দুজন বাঙালি থাকলে দুর্গাপুজো হয়, তিনজন বাঙালি থাকলে দুটো দুর্গাপুজো হয়। আমাদের মেঘনাদ এটা শাহ আমাদের এটা মনে জাতীয় রাখতে হবে। না না, মেঘনাদ শাহ সর্বোপরিভাবে উনি হচ্ছেন ভারতীয় এবং উনি হচ্ছেন বাঙালি। তাই আমাদের যেগুলো গুণ এবং যেগুলো দোষ সে দুটোই ওনার সবগুলোই ছিল। মধ্যে ছিল। সেই চন্দ্রশেখর চিঠিটা আছে না, সেই বাবাকে লিখেছিলেন যে শাহ যখন সেই- এলাহাবাদে গেছেন, তখনই ওই অল্প বয়সী চন্দ্রশেখর তাকেই আর কি দলে নিয়ে আসার জন্যই আর কি। হ্যাঁ, হ্যাঁ, এবং এবং রামানের ব্যাপারে তো ওনার ব্যাপারটা ছিল এবং ওনার বিগ সাপোর্ট ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, মেঘনাদ শাহ, শ্যামাপ্রসাদ ওয়াজ বিগ টাইম মেঘনাদ ফ্যান। হ্যাঁ মেঘনাদ ফ্যান। আর ওই তো ছবিতেও দেখলে না, ইনস্টিটিউট অফ তৈরি করার সময় উনি আসলে তখন আশুতোষের সঙ্গে যে মেঘনাদের সাংঘাতিক ভালো সম্পর্ক ছিল, সে দ্যাট ক্যারিড। আশুতোষের সাথে বরঞ্চ সত্যেন বসুর ঝগড়া হয়ে গেছিল, কিন্তু কিন্তু মেঘনাদ শাহ সবসময় ওনার খুব স্নেহের পাত্র ছিলেন, হ্যাঁ, যদিও উনি মাইনে কমিয়ে দিয়েছিলেন, সেটাও তো জানেন। হ্যাঁ, মেঘনাদ শাহ যখন খয়রা প্রফেসর হয় তখন মেঘনাদ শাহ কথা হয়েছিল খয়রা প্রফেসরের মাইনে 800 টাকা হবে। তো সেটা নাকি রামান গিয়ে আপত্তি করে যে আমি 1000 টাকা পাচ্ছি, আর এই যে ছেলেটা দুদিন আগে লেকচারার হয়ে ঢুকলো, এখন তুমি তাকে 800 টাকা দেবে, তাহলে আমি চলে যাবো। তখন তখন তাকে আসলে ওটাকে 600 টাকা করে দেয়। মেঘনাদ শাহ সেই রাগটা ভুলতে পারেনি। যাই না, তখন সবাই 500 টাকা পেত। কেটে দিয়ে এটা- মানে হ্যাঁ, এটা বলা ঠিক নয় জানো, কারণ তখন খয়রা প্রফেসর সকলেই মাইনে 500 টাকা ছিল। সেটা হতে পারে। না তখন কথা হয়েছিল 500 টাকা, কিন্তু সেটা পরে 100 টাকা করে বেড়ে বেড়ে 800 টাকা হবে। 600 টাকা হয়েছিল। তখন ও বলে না, কিন্তু ওর বেড়ে ওটা 600 টাকাই হবে, তার বেশি হবে না। ও এই আচ্ছা গল্প, আচ্ছা, এগুলো কতটা গল্প, কে কতটা- জানে কে জানে কে জানে। কিন্তু গল্প এটা কিন্তু আড্ডায় তো আরেকটা কথা যে শুরুতে সেটাই আছে, মানে কথাটা হচ্ছে যে গল্পটা ঠিক ভুল হোক, গল্পটার মধ্যে কিন্তু একটি কার্নেল অফ ট্রুথ আছে, এবার কোনো সন্দেহ নেই যে এই অ্যাটিটিউডটা ছিল, এই attitude ধরনের অ্যাটিটিউডটা ছিল, এবার কোনো সন্দেহ নেই। মেঘনাদ শাহ তো উনি প্রচন্ড আপত্তি ছিল যে শাহ ইনস্টিটিউটের থেকে ফান্ডস এর জন্য অ্যাটমিক এনার্জি কমিশন এবং সিএসআই এর কাছ থেকে চাইতে হবে। কারণ সিএসআই এর তখন ভাটনগর রাজা, অ্যাটমিক এনার্জি হবিভাবা রাজা, এরা ওনার থেকে অনেকটা ছোট। ভাটনগর অল্প ছোট, হবিভাবা অনেকটা ছোট। এরা তখন সরকারের নেহরুর লুয়াইট বয়, তাই এদের কাছ থেকে চাইতে হবে, এদের কাছে হাত পায়ে এরা তখন নাক গলাবে। ইনফ্যাক্ট একটা সময় ওরা বলেছিল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স করার কি দরকার, ওটাকে ইনস্টিটিউট অফ ফিজিক্স করো। সেই ব্যাপারে ওনার খুব ভায়োলেন্ট আপত্তি, যে সেটা আমার ইনস্টিটিউট করেছে, আমি বুঝবো, এরকম আর কি। এই ব্যাপারটা একটু ছিল। এবং ওনার ওটাও ছিল যে আমি স্বাধীনতা সংগ্রামে একদম গোড়ার থেকে আছি, এর জন্য আমি কত সাফার করেছি, আমি প্ল্যানিং কমিটি আমি বলেছি, কিন্তু এখন আজকে এসে নেপোয়ে মারে দই। হ্যাঁ, তুমি এরা যে সব নেহরুকে লেখা চিঠিটার কথা বলছিলে বোধহয় এই প্রসঙ্গে। হ্যাঁ, একটা চিঠিও লিখেছিলেন, যেটা বেসিক কথা হচ্ছে বাংলায় বলে নেপোয়ে মারে দই। সেটা হচ্ছে তাই যে আমরা এতদিন করলাম, আর এখন এরা সব কোনোদিন স্বাধীনতা সংগ্রাম ছিল না, হঠাৎ এখন তোমার স্বাধীনতার পরে এরা এখন হঠাৎ দেশোদ্ধার করতে চলে এসছে। হ্যাঁ, আমরা তো বলছি বটে, আমরা হলে আমাদেরও খুব মানে রাগ হতো আর কি, হ্যাঁ, স্বাভাবিক। ঠিক আছে, মানুষ তো সবাই। মানুষ তো না, এবং আমার হয়তো মনে হয় হয়তো কিছুটা রাগ হওয়া স্বাভাবিকও ছিল, স্বাভাবিক ছিল, এবং হয়তো ওনার কথাটাও যুক্তিযুক্ত যে হঠাৎ উনি বাদ চলে গেলেন কেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে তখন কিন্তু এটাই হচ্ছে মজার ব্যাপার, তখন উনি লেখেন এই সমস্ত লোকেরা, এই যে রামান, ভাটনাগর, ভাবা, এরা সব এসে তোমার ঘুরঘুর করছে। একটা জিনিস হচ্ছে রামান কিন্তু নেহরুর সাথে কোনো সদ্ভাব ছিল না। রামান কিন্তু একেবারেই না, রামান নেহরুর থেকে যথেষ্ট ডিস্টেন্স ছিল, এবং প্রবলেম ছিল রামানের। কিন্তু মেঘনাদ শাহ তো কোনো খারাপ জিনিস লিখলে একবার রামানের নামটা লিখতোই আর কি। তো সেগুলোই মানুষ, তাই বলছিলে আর আরেকটা কথা হচ্ছে দাঁড়িয়ে বলছি। সেই সময় দাঁড়িয়ে ওই যে একটা বিখ্যাত কোট পাওয়া যায় যে সবই ব্যাদে আছে, সেটাও মানে যেভাবে তুলে ধরা ওরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে, তখন ওরকম একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট পুরো দেশেতে। উনি লিখেছিলেন। এইটা তো আসলে হচ্ছে ওই যে ভদ্রলোক যে উনি ওই কল্যাণ অনন্তবাবু, অনিল বরণ রায়। হ্যাঁ অনিল বড় রায়, সে ওনার কাছেই তো উনি গেছিলেন না। তারপর উনি এটা বলেন কথাটা। এখন মেঘনাদ শাহ তারপর সেটা নিয়ে উনি তো একটা ওটার প্রবন্ধ লেখেন, তারপর থেকে তো কথাটা চালু হয়েছে। সবই হ্যাঁ। যাই হোক, যাই হোক, আপনাদের অনেক ধন্যবাদ স্যারেরা, আপনারা এলেন আমাদের এই আড্ডাটা। এরকম কোনো ডকুমেন্টেশন ছিল না, এরপরে হবে, এটা থাকবে।
কিন্তু এটা আমার পরে কথা বলতে বলতে মনে হলো যেটা ইংরেজিতে হলে বোধহয় ভালো হতো, আরো বেশি মানুষের কাছে পৌঁছতো। এইরকম বিভিন্ন আলোচনা কিন্তু চণ্ডীমণ্ডপে চলতেই থাকবে, আপনারাও থাকবেন কিন্তু। আর তার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। বলাই বাহুল্য যে আজকের এই আলোচনাটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার ইত্যাদি করে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। আর আপনাদের মতামতটাও কিন্তু আমরা শুনবো, কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। চণ্ডীমণ্ডপের একটাই মোটো, আড্ডা হোক, বিতর্ক হোক। ধন্যবাদ।